সকাল সকাল কলিং বেল চাপ দিচ্ছে অর্ণবের আম্মু। কেউ দরজা খুলছে না, সবাই গভীর ঘুমে মগ্ন। কলিং বেলের আওয়াজ কারো কানেই পৌঁছাচ্ছে না। তাই আম্মু এর কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে সোজা অর্ণবের রুমে গেল। ও রুমে দরজা খোলা দেখে সোজা রুমের ভিতরে গেল। রুমের ভিতরে এসেই আম্মু পুরো থ হয়ে গেল। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। তাই উনি আবারও ভালোভাবে চোখ টলে নিল। এটা ভুল নয়, সত্যি। অর্ণবের আম্মু এটা দেখে হতভম্ব হয়ে গেল। আম্মু দেখলো অর্ণব শুয়ে আছে, আর ওকে জড়িয়ে ধরে আছে ওরই সিনিয়র ফুফাতো বোন ইরা। ইরা পরে আছে রাতের পাতলা নাইট ড্রেস। অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ওরা দুজন দুজনকে শক্ত করে ধরে ঘুমিয়ে আছে। অর্ণবের আম্মু এটা দেখে কি করবে কিছু ভাবতে পারছে না। ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিভাবে ইরা এটা করতে পারে? আম্মু পুরো রেগে আছে, এসব মেনে নিতে পারছে না। মনে হয় সব কিছু যেন দুঃস্বপ্ন। অর্ণবের আম্মু তো পুরো শক ও পুরো হতভম্ব হয়ে গেছে। এটা কি দেখছে? তারপর ওর আম্মু জোরে জোরে ডাকতে লাগলো। আম্মুর ডাকাতে ইরা জেগে উঠল। তাকিয়ে দেখলো আম্মু জোরে জোরে ডাকছে রেগে। অর্ণবের আম্মুকে এত সকালে আশা করেনি ইরা, তাই ইরা বলল, মামি তুমি এত সকালে? তোমরা না বিকেলে আসার কথা ছিল? বিকালে আসলে তো আর এসব দেখতে পারতাম না। কি সব দেখতে পারতেন না মামি? এখন তুই এসব বলছিস? ছি ছি, তোর লজ্জা লাগছে না? আমার লজ্জা লাগবে কেন? আজব তো। তুই এসব করবি আমি ভাবতেও পারিনি। কি সব পাগলের মতো কথা বলছো? আর আমি তো আমার রুমে। এটুকু বলেই থেমে গেল ইরা। চারপাশে তাকিয়ে দেখে এটা তো ইরার রুম না, অর্ণবের রুম। এটা দেখে ইরা অবাক হয়ে গেল। এবার বিছানায় তাকিয়ে দেখলো ইরা, দেখে অর্ণব ঘুমিয়ে আছে। ওর উন্মুক্ত পিঠ দেখা যাচ্ছে। তার মানে ইরা এতক্ষণ কোলবালিশ ভেবে অর্ণবকে জড়িয়ে ধরেছিল। ইরা নিজের দিকে তাকিয়ে দেখে নাইট ড্রেস পরে আছে। এটা দেখে আরও অবাকের চরম পর্যায়ে ইরা। ও কখন আবার রুমে এলো এটা ভাবতে পারছে না। আর কখন অর্ণবকে এসে জড়িয়ে ধরলো, এসব ভাবতেই অজ্ঞান হওয়ার অবস্থা ইরার। তখন ইরা অস্থির হয়ে অর্ণবের আম্মুকে বলল, বিশ্বাস করো মামি, তুমি যা ভাবছো তা ঠিক নয়। নিজের চোখকে কেউ অবিশ্বাস করতে বলছিস ইরা? বিশ্বাস করো মামি, আমি কখন অর্ণবের রুমে এলাম আমি নিজেও জানি না। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। এখন না আসলে তো অনেক কিছুই দেখতে পেতাম না। তুমি আমাকে বিশ্বাস করো মামি, আমি কিছুই করিনি। তোকে অনেক বিশ্বাস করতাম আমি ইরা। তুই এভাবে আমাকে আমার বিশ্বাস ভাঙবি জানা ছিল না। মামি তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি তো ডিনার করে নিজের ঘরে ঘুমিয়েছিলাম। তোকে আমি নিজের মেয়ের মতো ভাবতাম, কিন্তু তুই, ছি ছি, তুই এটা করতে পারলি? অর্ণব তো ছোট, তুই তো ওর সিনিয়র, তুই ওর সিনিয়র হয়ে এই কাজটা করতে পারলি? মামি বিশ্বাস করো, আমরা তো ডিনার করে যে যে রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। আমি কখন অর্ণবের রুমে এসে আমি নিজেও জানি না। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। আমি তোর আব্বু আম্মুকে ডাকছি, তুই অর্ণবকে ডেকে তোল। মামি 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 আমার কথাটা তো শোনো। অর্ণবের আম্মু কোনো কথা না শুনে রুম থেকে চলে গেল। ইরা মাথায় হাত দিয়ে থপ করে বিছানায় বসে পড়ল। অর্ণবের দিকে তাকিয়ে দেখলো ও আরাম করে ঘুমিয়ে আছে। তখন ইরা ওকে ডাকতে লাগলো। অর্ণব উঠল না। তখন ইরা ঠাস করে একটা চড় দিল। এদিকে অর্ণব চড় মারার শব্দে লাফ মেরে উঠল। গালে হাত দিয়ে তাকিয়ে দেখে চড় মেরে গালটা লাল করে দিয়েছে। কি মেয়ে রে বাবা, কি হলো, মারলে কেন? তোকে কখন থেকে ডাকছি, উঠছিস না কেন? তা সকাল সকাল আমার রুমে কি মনে করে? আর তুমি নাইট ড্রেস পরে আছো কেন? যাও চেঞ্জ করে এসো। কানের গোড়া এমন একটা দিব না, তার তো আমারও প্রশ্ন। আমি তোর রুমে এলাম কি করে? তুমি আবার কখন আসবে? এখন এলে? এখন আসিনি, আমি কখন তোর রুমে আসলাম আর তোকে কখন জড়িয়ে ধরলাম? মামি তো সব দেখে উল্টাপাল্টা কিছু ভেবেছে। কি? তুমি আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরেছিলে, তাও আমার আম্মু বাসায় এসেছে, তুমি এটা আমার সাথে করতে পারলে? একদম বাজে কথা বলবি না। বাসায় তুই আর আমি ছাড়া কেউ নেই। আমি নিজ ইচ্ছাতে তোর রুমে আসিনি। তুই আর আমি তোর ডিনার করে ঘুমাচ্ছিলাম। তাহলে আমি তোর রুমে এসে কখন জড়িয়ে ধরলাম? তা আমি কি করে বলবো? তুমি আমার সব মান সম্মান শেষ করে দিয়েছো। আম্মু এখন আমাকে কত খারাপ ভাববে। তুমি কেন এমনটা করলে আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? চুপ, একদম চুপ। আমি তোর রুমে এলাম কখন? আমাকে কেন বলছো? আমি তো তোমার রুমে যাইনি। আমার মনে হয় রাতে ভূত এসেছিল। রাতে ভূত এসে আমাকে তোর রুমে নিয়ে গিয়ে জড়িয়ে ধরিয়েছিল। ফালতু কথা বলার জায়গা পাসনি। তা না হলে তুমি নিজে এসেছো, আমার সব শেষ করে দিয়েছো লুচ্চা মেয়ে। তোকে না, এখন কি হবে? কি হবে?
তোকে আমার এই মুহূর্তে মেরে ফেলতে ইচ্ছে করছে। ফ্রেশ হয়ে নে, তোকে মামি ডাকতে বলল, না জানি আজকে কি হয়। এই বলে ইরা আপু চলে গেল হনহন করে নিজের রুমে। অর্ণব বসে না থেকে ফ্রেশ হতে ওয়াশরুমে এলো। ফ্রেশ হয়ে বাইরে গেল না, রুমের মধ্যেই বসে রইল। না জানি এখন বাসায় কি হয়, তাই ভয়ে রুমের বাইরে বের হলো না। প্রায় 1 ঘন্টা পরে ইরা এলো রুমে। এসে অর্ণবকে বাইরে ডেকে নিয়ে গেল নিচে। অর্ণব আর ইরা নিচে নামছে। অর্ণব নিচে তাকিয়ে দেখে ওর আম্মু ফুপ্পি আর ফুপ্পা বসে আছে। আব্বু দেশের বাইরে গেছে বিজনেসের কাজে। অর্ণব আর ইরা নিচে নামতে ইরার মা ঠাস করে একটা চর মেরে দিল ইরাকে। ইরা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তুই এটা করতে পারলি? অর্ণব তো ছোট। আম্মু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। চুপ, একটা কথাও বলবি না। তোর মামি কি মিথ্যে কথা বলছে? তারপর ইরার মা আরও অনেক কথা শোনালো ইরাকে। ইরা আর অর্ণব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন অর্ণবের আম্মু ইরাকে থামিয়ে বলে, এখন তো ওকে বকাঝকা করে কোনো লাভ নাই। যা হওয়ার তা তো হয়েই গেছে। তার চেয়ে ভালো ওদের বিয়ে দিয়ে দিই আজকে। যা ভালো মনে করিস তাই কর। আমার কথাটা তো শুনবে সবাই, আমরা সত্যিই কিছু করিনি। চুপ, আর একটা কথাও বলবি না। তোর কোনো কথাই শুনতে চাই না আমরা। তারপর ইরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারলো না। অর্ণব কিছুই বলেনি, কী বা বলার আছে ওর, কী আর করার। কাজে ডেকে সন্ধ্যায় বিয়েটা পড়িয়ে দেওয়া হলো ওদের। বিয়ে পড়িয়ে দিয়ে ইরার মা বাবা চলে গেল। অর্ণব এখন ছাদে দাঁড়িয়ে আছে। রাত প্রায় 10টা বাজে। ছাদে দাঁড়িয়ে ভাবছে কি থেকে কি হয়ে গেল, একদিনের ভিতরে কি হয়ে গেল। আপনারা হয়তো ভালোভাবে সব কিছু বুঝতে পারছেন না। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ফ্ল্যাশব্যাক। সকাল সকাল ঘুমিয়ে আছে অর্ণব। এমন সময় ফোনটা চিৎকার করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ ফোনটাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। এমনি কাঁচা ঘুম ঘুম পাচ্ছে খুব। আবার চোখটা বন্ধ করতেই আবার ফোনটা চিৎকার দিয়ে উঠল। মেজাজ পুরো 420। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিল অর্ণব। মন চাচ্ছে এক আছাড় দিয়ে ফোনটাকে আত্মহত্যা করিয়ে দিতে। ফোনটা আছাড় দেওয়ার জন্য হাতটা উঠালো, কিন্তু ভাবলো এটা তো ফোনটার দোষ না, যে ফোন দিয়েছে তার একমাত্র দোষ। ফোনটার ভাগ্য ভালো, এই যাত্রাই বেঁচে গেল। ফোনটা রিসিভ করে নাম্বার না দেখেই বলতে শুরু করলো অর্ণব। কোন শালা আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি রে? তোর কপালে বউ জুটবে না, আর জুটলেও তোর বউয়ের বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে, মিলিয়ে নিস। ওপাশ থেকে একটা রমণী সুন্দর মন জুড়ানো কণ্ঠে বলে উঠল, এবার মনে পড়েছে তাহলে? কি, তুই এখনো ঘুমাচ্ছিস? আজব তো, চেনেন না জানেন না তুই করে বলছেন? বাবা মা কি ভদ্রতা শেখায়নি নাকি? এই 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 মেয়ে, আপনি আমার নাম জানলেন কোথায়? এবার ফোনে তাকিয়ে অবাক। হায় আল্লাহ, এটা তো ইরা আপু। আমি উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেললাম, আর আপু আমাকে ফোন দিল ভাবতেই পারছি না। তাই আমি ইরা আপুকে বললাম, আপু তুমি হঠাৎ করে, আসলে কি হয়েছে কি, আমি ঘুমিয়েছিলাম, না দেখে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করেছিলাম, তো তাই তুমি কিছু মনে করো না। তো কি করব, আমি কি কোনো ঐতিহাসিক কাজ করতে যাব নাকি? তোকে মামি কিছু বলেনি? কি বলবে? এই যে আমি তোদের বাসায় যাচ্ছি আর তোকে আনতে আসতে বলেছি বাস স্টপে। আম্মু তো কিছুই বলেনি। আমি কিছুই জানি না, 10 মিনিটের মধ্যে আয় বাস স্টপে। ঠিক আছে, যাচ্ছি। অর্ণব লাফ মেরে বিছানা থেকে উঠে পড়ল। উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে সোজা নিচে এলো। নিচে এসে আম্মুকে চিন্তিত মনে হচ্ছে অর্ণবের। অর্ণব তার আম্মুকে চিন্তিত দেখে বলল, আম্মু তোমায় চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? ওসব পরে হবে, আগে যা ইরাকে নিয়ে আয়। ও মনে হয় চলে এসেছে এতক্ষণে। তুমি এখন বলছো? ইরা আপু চলে এসেছে, আমাকে ফোন দিয়েছিল। ঠিক আছে, যা নিয়ে আয়। বলতে ভুলে গেছি আমি। ঠিক আছে। অর্ণব বাইরে বের হয়ে বাইক নিয়ে রওনা দিল বাস স্টপের দিকে। প্রায় আধা ঘন্টা পর পৌঁছালো অর্ণব বাস স্টপে। ইরাকে কল করার আগেই একটা সিগারেট খেয়ে নেয়, খাইতে মন চাচ্ছে। যেই ভাবা সেই কাজ। অর্ণব দোকানে গিয়ে সিগারেট নিয়ে সিগারেট ধরিয়ে খেতে লাগলো। এমন সময় কে যেন বলে উঠল। স্মাইল প্লিজ। সামনে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে, রেগে আছে প্রচুর পরিমাণে, বোঝাই যাচ্ছে। আর এক হাতে মোবাইল ফোন দিয়ে ছবি তুলছে অর্ণবের। এটা দেখে সাথে সাথে হাতে থাকা সিগারেট ফেলে দিল অর্ণব। সিগারেটটা ফেলতেই ইরা এসে রাগী দৃষ্টিতে বলল, কি রে, ফেলে দিলি কেন? খা না, আরও একটা ছবি তুলি। আসলে আপু আমি সিগারেট খাই না, মাঝে মধ্যে দুই একটা খাই। প্লিজ তুমি আম্মুকে বলো না। না, এটা তো বলতেই হবে, তুই অনেক বড় হয়ে গেছিস, এটা জানাতে হবে না? প্লিজ বাসায় বলো না আপু, বললে আমাকে কী যে করবে আমি নিজেও জানি না। তো আমি এখন কি করব? আমি বলবোই।
প্লিজ আপু কিছু বলিও না। তোমাকে আমি বিকেলে ঘুরতে নিয়ে যাব। শিওর তো নিয়ে যাবি? হুম, যাব। আর একটা কথা, এসব আর খাবি না। ঠিক আছে, আর খাবো না। ঠিক আছে, বাসায় চল। ঠিক আছে, চলো। অর্ণব ইরাকে নিয়ে বাসায় আসতে লাগলো। ইরাকে দেখে অর্ণবের এক মুহূর্তের জন্য হলেও ওর চোখ আটকে গিয়েছিল। আগের থেকেও অনেক সুন্দরী হয়ে গেছে, পুরো পরীর মতো। তারপর ইরাকে নিয়ে বাসায় চলে এলো। কলিং বেল চাপ দিতেই ওর আম্মু দরজা খুলে দিল। মনে হয় ওদের জন্যই অপেক্ষা করছিল। অর্ণব ওর আম্মুর দিকে তাকিয়ে দেখে মনে হয় কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছে। ইরা ওর আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। তা দেখে অর্ণব মনে মনে বলে, মনে হয় নিজের মেয়ে। হায় রে আম্মু, আমাকে তো চিনতেই পারে না। তখন ইরা আপু আম্মুকে বলল, কেমন আছো মামি? আমি ভালো আছি, তুই কেমন আছিস সেটা বল। খুব ভালো আছি। কেমন ভালো আছিস? তা তো শুকিয়ে গেছিস। কি বললা আম্মু? শুকিয়ে গেছে? দিন দিন খেয়ে মোটা হচ্ছে। দেখছো মামি, সবাই বলে আমি শুকিয়ে যাচ্ছি, আর তোমার ছেলে বলে আমি মোটা হচ্ছি। ওর তো কাজ ওই একটাই, সবার পেছনে লেগে থাকা। আচ্ছা, তুই এবার 1 মাস থাকবি বলে দিলাম। থাকবো, কলেজ তো অফ। আর তুমি কি কোথাও যাবে নাকি, যেভাবে সেজেছো? আমাদের বাসায় যাব। বাবা নাকি অসুস্থ, তাই দেখতে যাব। তা কখন আসবে? আজকে আসতে পারবো না, কাল বিকালে আসবো। মন খারাপ করিস না, এসে না হয় গল্প করব। ঠিক আছে। আর শোন, অর্ণবকে দেখে রাখিস, হারামজাদা একটা। দেখে শয়তানি করলে দুঘা লাগিয়ে দিবি। কোনো দেরি করিস না। কি রে অর্ণব, শুনলি তো কি বললো? শুনলাম। সব আমাকে মারার প্ল্যান। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস, আর ওকে বাসার বাইরে যেতে দিবি না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না মামি, আমি আছি তো। ঠিক আছে। অর্ণবের আম্মু চলে গেল। ইরাও রুমে চলে গেল। যেই রুমটা ইরাই থাকে অর্ণবদের বাসায় আসলে। অর্ণব ওর রুমে চলে গেল। অনেক ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে দিল এক ঘুম। বিকেলে ইরার ডাকে ঘুম ভাঙলো। ইরা বলল, কি রে, ওর তাড়াতাড়ি বিকাল হয়ে গেছে। বিকেল হয়েছে তো আমি কি করব? কি করবি মানে? এখন না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল? তো তো নিয়ে যাবি না? না, নিয়ে যাব না। কি করবে কি? এখন মামিকে সব ছবিগুলো দেখিয়ে দিব। তো দাও না, বাধা দিয়েছে কে? তখন আম্মু বাসায় ছিল, তাই ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম। এখন তো আম্মু নাই, নো টেনশন। আম্মুকে চাইলেও দেখাতে পারবে না। বাসায় আসলে দেখিয়ে দিব, তখন পা ধরলেও কাজ হবে না বলে দিলাম। তোমার পা ধরতে যাব আমি? আমার বয়ে গেছে। ঠিক আছে, দেখা যাবে। সন্ধ্যায় তো আমার কাছে আসতেই হবে। খাবি কি? হোটেল থেকে নিয়ে আসবো, আমার চিন্তা করতে হবে না। তোকে তো বাড়ির বাইরে যেতে বারণ করেছে, আমি যেতে দিলে তো যাবি। ঠিক আছে, যাবো না, যাও। আমি না খেয়েই থাকতে পারি, না খেয়ে থাকতে পারবো। তোমার কাছে যাওয়া লাগবে না আমার। ঠিক আছে, দেখি আমার কাছে আসতে হয় কি না। ঠিক আছে, যাও যাও, যাবো না। ইরা চলে গেল ভেঙচি কেটে। অর্ণব শুয়ে না থেকে ফ্রেশ হয়ে নিল। আস্তে আস্তে সময় যেতে লাগলো। যতবার ইরার সাথে দেখা হয়েছে ততবার মুখ ভেঙচি কেটে চলে গেছে। অর্ণবের মন চাইলেও ইরার মুখটা ভেঙে দেয়। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে এলো, খুব খিদে লেগেছে। তখন তো পটপট করে বলল, আমি না খেয়ে থাকতে পারবো। কি জ্বালায় যে বলেছিলাম, আমি তো জীবনেও না খেয়ে থাকিনি। এখন কি হবে? তখন না খেয়ে থাকতে পারবো বলে ভুল হয়ে গেছে। এখন তো বলতেও পারছি না খিদে পেয়েছে। এদিকে পেটে আমার ইঁদুর হরতাল শুরু করেছে। ধুর, তখন ঘুরতে নিয়ে গেলেই ভালো হতো। যাই হোক, এখন ইরা আপুকে যেভাবেই হোক কনভিন্স করতে হবে। তাই আমি রুম থেকে বেরিয়ে দেখলাম ইরা আপু সোফায় বসে টিভি দেখছে। আমিও গিয়ে ইরা আপুর পাশে গিয়ে বসলাম। আপু, কি করো? দেখতেই তো পারছিস, টিভি দেখি। আপু, তুমি তো ফুচকা খেতে খুব পছন্দ করো। তোমাকে কালকে ফুচকা খাওয়াবো। কি ব্যাপার, তেল দিচ্ছিস কেন? খিদে পেয়েছে বুঝি? আমি কখন তেল দিলাম? তোমাকে খাওয়াতে চাইলাম, আর তুমি এই জন্যেই মানুষের উপকার করতে নেই। বুঝি বুঝি, সব বুঝি। খিদে পেয়েছে তাই আমার কাছে আসছিস। তখন তো পটপট করে বললি না খেয়ে থাকতে পারবি, আমার কাছে আসবি না। আমি তো তখন ভুল করে বলেছিলাম। যাও, এবার কথা দিলাম কালকে তোমাকে ফুচকা খেতে নিয়ে যাব। না, এখন হবে না। প্লিজ আপু, আমার খিদে পেয়েছে, তুমি একটা কিছু ব্যবস্থা করো। তখন তো বললি না খেয়ে থাকতে পারবি, তা এখন তোর বাহাদুরি কই গেল? আমি কি তখন ওভাবে বলছি নাকি? মজা করে বলছিলাম। আমি তো জীবনেও না খেয়ে থাকিনি। তুমি কিছু একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করতে পারি, তবে তোকে এখন কান ধরে 20 বার উঠবস করতে হবে। বললাম তো কালকে নিয়ে যাব। তা তো নিয়ে যাবি, এখন এখন চটপট 20 বার কান ধরে উঠবস কর।
সুযোগ নিতেছো ঠিক আছে, এক মাকে গরম থক্কু শীত যায় না, আমিও দেখে নিব। ঠিক আছে, কি করবি করিস, এখন কান ধর। কি আর করার, কান ধরে উঠবোস করতে হলো অর্ণবের। আশেপাশে তো কেউ নেই, তাই মান সম্মানের কোনো ভয় নাই। যাই হোক, অর্ণব কান ধরে উঠবোস করতে লাগলো আর এরা হাসতে লাগলো। এরার হাসি দেখে অর্ণব মনে মনে বলে, কি সুন্দর তার হাসি, মনে হয় কেউ এই হাসি দেখে সারা জীবন পার করে দিতে পারবে। কি এক অদ্ভুত মায়াটা হাসিতে। আমি ইরাপুর হাসির দিকে তাকিয়ে রইলাম। ইরাপু একটা ধমক দিল, আমিও আবার কান ধরে উঠবস করতে লাগলাম। পুরোপুরি 20 বার উঠবোস করতে লাগলো অর্ণবের। কি মেয়েরে বাবা, একটু দয়া মায়া নাই। তারপর শেষ করে ধপ করে সোফায় বসলো। তখন ইরা বলল, কিরে, আর বাহাদুরি করবি আমার সামনে? আমারও সুযোগ আসবে, সময় মতো সব শোধ দিয়ে দিব। ঠিক আছে, দেখা যাবে। এরা রান্নাঘরে চলে গেল। অর্ণবের এমনি খিদে পেয়েছে, তার উপর আবার এই শাস্তি। মনে হচ্ছে খিদেটা আরো বেড়ে গেছে। এমন সময় এরা রান্নাঘর থেকে খাবার হাতে বেরিয়ে এলো। অর্ণব ইরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ইরা বলল, কিরে, এইভাবে কেন তাকিয়ে আছিস? মনে হয় এলিয়েন দেখছিস। তুমি এত তাড়াতাড়ি খাবার কোথায় পেলে? কেন, মামি রান্না করে দিয়ে গেছে। কি, তুমি আমার সাথে চিট করেছো? তুইও আমার সাথে চিট করছিস, শোধ দিয়ে দিলাম। আমারও সুযোগ আসবে। তুই আসলে আমারও আসবে। এত কথা বাদ দিয়ে তুই খাবি নাকি খাবি না? এই না না, খাবো তো। এই বলেই কেঁদে দিল ইরা। তবে কাঁদলে ছোট বাচ্চাদের মতো লাগে। অর্ণবের মন চাই থাপড়াইয়া সারাদিন রাত কাদায়। অর্ণব তখন বলল। অর্ণব আর ইরা একসাথে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন কী ঘটলো তা তো আপনারা জানেনই, তাই আর নতুন করে কিছুই বললাম না। বর্তমানে বর্তমানে অর্ণব ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে, একদিনে কী থেকে কী হয়ে গেল। কালকেই সিঙ্গেল গ্রুপের মেম্বার ছিল, আর আজই সেই যোগ্যতা হারিয়ে ফেলল। কালকেই ইরা ওর বড় আপু ছিল, আর আজকেই সে অর্ণবের বউ। ছাদে কিছু সময় কাটিয়ে রুমের সামনে এলো অর্ণব। রুমের সামনে এসে ভাবতে লাগলো, ভিতরে যাবে কি যাবে না। এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, তাই সে ওর বউ, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তাই রুমের ভেতরে প্রবেশ করলো অর্ণব। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ঠাস করে দরজা বন্ধ করাতে অর্ণবের ইরা আপু থুকু। ইরা চমকে উঠল, কিছুই বলল না। অর্ণব দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো। এখন আমার কি করা উচিত? আমি তো জীবনেও বাসর করিনি, তবে শুনছি বাসর ঘরে বউ স্বামীকে সালাম করে। কই, আমার বউ তো কিছুই করছে না। আমি কিছুক্ষণ কিছু ভেবে ইরার কাছে গেলাম। ঘোমটা দিয়ে আছে তাই ঘোমটাটা তুললাম। ভাই ভাই, আমি মনে হয় এখানে ভুল করে আসছি। ঘোমটা তুলতেই দেখলাম ইরা রেগে বোম হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মনে হয় বাসর ঘরে স্বামী মারা যাওয়ার ইতিহাস ঘটবে আজকে। আমি ইরাকে শান্ত গলায় বললাম, বউ তুমি কি কিছু নিয়ে রেগে আছো? তোমাকে রাগলে কিন্তু হেব্বি লাগে। কিরে, কে তোর বউ? কেন, তুমি আমার কিউট আদরের বউ। মেরে মুখ ভেঙে দিব। একদম বউ বউ বলবি না। আমি এই বিয়ে মানি না। কখনো আমায় স্পর্শ করবি না। আমার বউকে আমি স্পর্শ করব না, এটা কেমন কথা? আর আজকে আমাদের বাসর রাত, যা হওয়ার হয়ে গেছে, আমি তো তোমায় মেনে নিয়েছি। নিকুচি করেছে তোর বাসর রাতের। আমি এই বিয়ে মানি না। তুই প্ল্যান করে এসব করেছিস। আজব তো, আমি কেন প্ল্যান করে এসব করব? দেখ, আমাকে যদি টাচ করিস এমন একটা থাপ্পড় খাবি 3 দিন ধরে শুনতে পারবি না। তুই আমার সাথে প্ল্যান করে এইসব করেছিস। আমি থাকতে এসেছিলাম কয়েকদিনের জন্য। থাকতে এসে কি হয়ে গেল? আবার তুই বউ বলছিস। বলছি না আমি এই বিয়ে মানি না। কাছে আসার চেষ্টা করবি না আমার। তোমাকে কাঁদলে অনেক কিউট লাগে বউ, কাঁদো, আরও বেশি করে কাঁদো। ঠিক আছে, বলবো না। প্রচুর পরিমাণে চেতে গেছে ইরা, আর চেতালে হয়তো অর্ণবের গাল লাল করে দেবে। তাই কিছু বলল না। এই জন্যই বলে, মেয়ে মানুষকে চেতানোর চেয়ে পাগলকে চেতানো ভালো। তাই অর্ণবও আর চেতালো না। অর্ণব আর দাঁড়িয়ে না থেকে ঘুমানোর জন্য খাটে যেতে লাগলো। এমন সময় ইরা রেগে বলল, কিরে, তুই আমার দিকে আসছিস কেন? বললাম না আমি এই বিয়ে মানি না। কথা কানে যায় না? আমি তোমার দিকে যাচ্ছি না, আমি তো বিছানায় যাচ্ছি ঘুমানোর জন্য। তুই আমার সাথে বিছানায় ঘুমাতে পারবি না। তো আমি কোথায় ঘুমাবো? আমি জানি না, তুই নিচে ঘুমা। প্লিজ বউ, আপু যেইটাই হন না কেন, আমাকে বিছানায় ঘুমাতে দেন। আমি নিচে জীবনেও ঘুমাইনি, আর ঘুমাতেও পারবো না। ঘুমাসনি তো কি হয়েছে? আজ থেকে ঘুমানোর চেষ্টা কর। আজ থেকে প্রতিদিন নিচে ঘুমাবে। আপু বা বউ, আপনার পায়ে পড়ি, আমি নিচে ঘুমাতে পারবো না। বেশি প্যাচাল পারবি না। আজ থেকে তুই প্রতিদিন নিচে ঘুমাবি, এটাই ফাইনাল। এই বলে এরা একটা বালিশ আর কাঁথার নিচে ছুঁড়ে দিল। কি আর করার, অর্ণবকে নিচেই ঘুমাতে হবে আজকে।
জানে না কতদিন নিচে ঘুমাতে হবে। একদিনে সব লাইফস্টাইল বদলে গেল অর্ণবের। অর্ণব নিচে শুয়ে পড়ল। এরা উপরে আরাম করে শুয়ে আছে। অর্ণবের মনে হচ্ছে এক লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়, কিন্তু কিছুই বলতে পারছে না, কারণ হাজার হলেও অর্ণবের সিনিয়র আদুরের কিউট বউ। আপনারা আবার নজর দিয়েন না, নিচে শুয়ে আছে অনেক সময় হলো, ঘুম আসছে না অর্ণবের। আসলে নিচে ঘুমানোর অভ্যাস ওর নাই। অনেক ঠান্ডা লাগতেছে। উপরে ইরা আরাম করে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। মানুষ বাসর রাতে বউয়ের আদর খায়, আর অর্ণব খাই ঝাড়িয়ার ঠান্ডা। হাইরে কপাল অর্ণবের। অনেকক্ষণ এভাবে থেকে ঘুম আসলো না। এপাশ ওপাশ করতে করতে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম আসলো না, সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি। সকাল সকাল একটু ঘুম ধরলো, তাই অর্ণব ঘুমাতে লাগলো। কিন্তু অর্ণবের ঘুমটা কারো সহ্য হলো না। যে একটু ঘুম ধরছিল সেটাও ভেঙে গেল। কে যেন ডাকতে লাগলো। রাগী দৃষ্টিতে তাকালো, কে ওর ঘুমটা ভেঙে দিল। তাকিয়ে দেখে অর্ণবের কিউট বউটা। মুহূর্তেই ওর রাগটা ঠান্ডা হয়ে গেল। তখন অর্ণব বলল, কি হলো বউ, ডাকছো কেন? মামি দরজার উপরে ডাকতেছে, তাড়াতাড়ি ওঠো। তো খুলে দাও না বউ, আমাকে ডাকতেছো কেন? কি রে, তোকে বললাম না বউ বউ করবি না, মেরে মুখ ভেঙে দিব বলে দিলাম। আর বলবো না, যাও এখন দরজা খুলে দাও। তুই এখান থেকে উঠ। কেন? আমার ঘুম পাচ্ছে, ডিস্টার্ব করো না। এমনি সারা রাত ঘুমাতে পারিনি। এখান থেকে উঠ, বিছানায় গিয়ে ঘুমানোর অভিনয় কর। এখানে এভাবে দেখলে সব শেষ। বাহ, আমার বিছানা, আমার ঘর, আমারই জায়গা নেই, অভিনয় করতে হবে ঘুমানোর? কি কপাল আমার। কি রে, তুই বিছানায় যাবি নাকি? এক লাফে বিছানায় উঠে পড়ল অর্ণব। নিচে ঘুমিয়ে শরীরটা ব্যথা হয়ে গেছে, ভালোভাবে ঘুমাতে পারেনি। এবার একটু ঘুমানো যাক। কি কপাল অর্ণবের। ওর বিছানায় ওকে অভিনয় করে ঘুমাতে হচ্ছে। এসব যাক, একটু ঘুমিয়ে নিক আরামসে। চোখটা বুঝে 2-3 মিনিট যাওয়ার পর আবার ইরা ডাকলো। মেজাজ পুরো 420। তাই বলল, কি হলো, এত বারবার ডাকছো কেন? একটু শান্তিতে ঘুমাতে দিবে নাকি? মামি ডাকতেছে নিচে নাস্তা করতে যাওয়ার জন্য। এত রাগ কাকে দেখাচ্ছিস? আমি যাব না, তুমি যাও, আমি একটু ঘুমিয়ে নেই। কিরে, তুই যাবি নাকি পানি মারবো? ঠিক আছে যাচ্ছি। পানি মারা লাগবে না। আমার বউ বলছে বলে কথা। বউ বলছি বলে ইরা একটু রাগী দৃষ্টিতে তাকালো। আমি ভয় পেয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলাম ইরা বিছানায় বসে আছে। তা দেখে আমি বললাম, বসে আছো কেন? চলো নিচে চলো বউ। কিরে, তুই আমারে বউ বলছিস কেন? বললাম না আমি এই বিয়ে মানি না। এবার বললে খুন করে দিব বলে দিলাম। ঠিক আছে বলবো না, এবার তো নিচে চলো। তুই যা, আমি আসছি 2 মিনিট। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। এই বলে অর্ণব নিচে চলে এলো। নাস্তার টেবিলে বসলো। আম্মু বসে আছে ইরার জন্য। ওরা অপেক্ষা করছে, কিন্তু 5 মিনিট হয়ে গেল আসছে না। তাই অর্ণব আবার উঠে রুমে এলো ইরাকে ডাকতে। রুমের সামনে আসতেই থ হয়ে গেল। অর্ণব দেখলো ইরা ড্রেস চেঞ্জ করছে। তা দেখে অর্ণব টাস্কে খেয়ে গেল। অর্ণবকে দেখে ইরা তাড়াতাড়ি শরীর ঢেকে ফেললো। তারপর রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, কিরে, তুই না বলে বলা নেই কওয়া নেই হুট করে রুমে ঢুকে পড়লি। এখানে আমি যে কোনো পজিশনে থাকতে পারি। আমার রুমে আমি বলে করে ঢুকবো নাকি? তাছাড়া তুমি তো এখন আমার বউ, তাই দেখলেই বা কি? বললাম না বউ বলবি না। তোরা সব ছেলে এক লুচ্চা। কি আমি লুচ্চা? ঠিক আছে আমি লুচ্চা। আমার বউয়ের সাথেই তো লুচ্চামি করতে গেছি, অন্য কারোর সাথে তো আর না। এটার অধিকার আমার আছে। বললাম না অধিকার ফলাতে আসবি না। আমি এই বিয়ে মানি না। তুই ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করেছিস। আমি তোমাকে কিভাবে ষড়যন্ত্র করে বিয়ে করলাম? আর ষড়যন্ত্র করে বিয়ে যদি করেই থাকি, তাহলে বাসর রাতে আমার অধিকার ঠিকই বুঝে নিতাম। তোরা তো ওই একটা কাজই করতে পারিস। তোরা সব ছেলেরাই এক। তুমি কিন্তু আমাদের ছেলে জাতিকে অপমান করছো। তোমার সাথে আমি আর ঝগড়া করতে চাই না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আম্মু অপেক্ষা করতেছে। এই বলে নিয়ে চলে এলো অর্ণব। কিছুক্ষণ পর ইরা এলো, দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। তারপর নাস্তা করে রুমে চলে এলো অর্ণব। তার বাসার থেকে বের হয়ে আড্ডাখানায় চলে এলো। আড্ডাখানায় এসে দেখে ফাহাদ বসে আছে। আগেই বলে রাখি, ফাহাদ হচ্ছে অর্ণবের একমাত্র বেস্ট ফ্রেন্ড, কলিজার টুকরা বন্ধু। অর্ণবকে দেখে ফাহাদ বলল, কি রে, বউ পেয়ে আমাকে ভুলে গেলি নাকি? ভুলে যাব কেন? তোকে কি আমি ভুলতে পারি? তোকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। বিয়ে উপলক্ষে ট্রিট নিবি না? তার আর বলতে দে না, কি না দিবি, এই না হলে আমার ফ্রেন্ড। এই নে। এই বলে কয়েকটা উড়াধুরা মেরে নিল অর্ণব। মারার পর এখন একটু শান্তি শান্তি লাগছে। ওর হাতে মার খেয়ে ফাহাদ বলল, কি হলে, মারলি কেন? মা গো মা, মরে গেলাম গো। হবু বউ তুমি কই গো? তোমার স্বামীরে
মারে ফেললো। এটা তোর ট্রিট হিসেবে পাওনা ছিল। এই জন্যই মানুষের উপকার করতে নেই, উপকার করলেই দোষ। কোথাও ট্রিট দিবি না নাকি? এখন আপাতত এটাই তোর ট্রিট। ট্রিট সেই দিন পাবি যেদিন সব ঠিকঠাক হবে। দোয়া করে দিলাম, জীবনে ঠিকঠাক হবে না। আর ঠিক হলেও তোর বাচ্চা থুক্কু, তোর বউয়ের বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে, বলে দিলাম। কথা মিলিয়ে নিস। কি বললি দাঁড়া। এই বলে ফাহাদকে মারার জন্য গেল অর্ণব। ফাহাদ ভয়ে দৌড় দিছে। অর্ণব একটু দৌড়ানি দিল, কিন্তু ধরতে পারলো না, চলে গেল। অর্ণব সেখানে না থেকে বাসায় চলে এলো। রুমে এসে দেখে ওর বউ নাই। অর্ণব মনে মনে বলে, হাই হাই, আমার বউ চলে গেল নাকি? আবার ছাদে গেল, দেখলো সেখানেও নাই। তখন অর্ণব চিৎকার করে বলল, আম্মুগো, আমার বউ কই? আমার বউ পালাইয়া গেছে। আম্মুগো তাড়াতাড়ি আসো, ইরা পালিয়ে গেছে। ও কেন পালাবে? ও তো আমার সাথেই আছে। এই বলে অর্ণবের আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আসলো। হাতে দেখলো খুন্তি। তার পেছন পেছন ইরা বের হয়ে আসলো। এরা অর্ণবের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খাবে অর্ণবকে লবণ মরিচ ছাড়াই। একদিকে ইরার এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর একদিকে ওর আম্মুর হাতে খুন্তি। পরিস্থিতি খুব ভয়ানক। তাই কিছু না বলে সেখান থেকে দৌড়ে রুমে চলে এলো অর্ণব। রুমে এসে ভাবতে লাগলো, যাই হোক, ইরা মনে হয় সব কিছু মেনে নিতে শুরু করেছে। এটা ছিল অর্ণবের একটা ভুল ধারণা। তারপর সারাদিন কেটে গেল ইরার ইগনোরে। অর্ণবকে দেখলে ইগনোর করে, কথা বলতে চাইলেও কথা বলে না, পাশ কাটিয়ে চলে যায়। রুমের মধ্যে অর্ণব আসতে এসে চলে যায়। দুপুর থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত এভাবে ইগনোর করলো ইরা অর্ণবকে। মনটা একটু ছ্যাদ কইরা উঠল। এমনকি সন্ধ্যায় খাওয়ার সময়ও অর্ণবের দিকে একবারও তাকালো না ইরা। সন্ধ্যার খাবার খেয়ে অর্ণব রুমে এলো। রুমে এসে ভাবতে লাগলো, না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এই ইগনোর নেওয়া যাবে না। এসব রুমে বসে ভাবতে লাগলাম। তখন ইরা রুমে এলো। আমি কোনো কথা না বলেই ইরাকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ইরা। আমি তাকে বিছানায় বসিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়লাম। আমি তারপর ইরাকে শান্ত স্বরে বললাম, তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আমি আর এগুলো নিতে পারতেছি না। যা হওয়ার হয়ে গেছে, এখন তো তুমি আমার বউ। বাসায় কেউ নাই, শুধু তুই আর আমি একসাথে ডিনার করে ঘুমালাম, কিন্তু সকালে আমি তোর রুমে কিভাবে গেলাম বল আমাকে? ভূতে তো আর এ কাজ করবে না। সত্যি বলবো না মিথ্যা? একদম মিথ্যা কথা বলবি না, সব সত্যি কথা বলবি। আসলে কি, আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলা হয়নি। হয়তো তুমি আমার সিনিয়র বলে কখনো সাহস করে তোমায় বলতে পারিনি যে তোমায় বড্ড ভালোবাসি আমি। এবার যখন তুমি আমার বাসায় এলে আর আম্মু তোমাকে আর আমাকে একা থেকে যখন চলে গেল, তখন বিষয়টা আমি আমার বন্ধু ফাহাদের কাছে শেয়ার করলাম। সেও জানে যে আমি তোমাকে ভালোবাসি। বিষয়টা শেয়ার করাতে ফাহাদ বলল, এটাই নাকি তোমাকে পাওয়ার আমার একমাত্র সুযোগ। আর আমি আগে থেকে জানতাম যে আম্মু সকালে আসবে, তাই রাত্রে তোমাকে আমার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। এই সব কিছু শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি আমি। তোমাকে যে খুব খুব ভালোবাসি আমি। তোর এসব করতে একটু বাতলো না? ফাহাদ অন্য খারাপ কিছু করতে বলেছিল, কিন্তু আমি অতটাও খারাপ না। তুই এটা করতে পারলি? আমার সম্মানের কথা একটুও ভাবলি না? মা বাবা কত বিশ্বাস করতো আমায়, মামি কত বিশ্বাস করতো আমায়। এখন আমার মা বাবা আমাকে ঘৃণা করে, মেয়ে বলতেও নাকি তাদের লজ্জা করে আমাকে। হ্যাঁ, এত বড় একটা অপবাদ দিলি আমায়। প্লিজ তুমি কান্না করো না। আমি সবাইকে বলে দিব আমার বউ খারাপ না, সব আমি করেছি। যা, তোর এসব বলা লাগবে না, তুই যা এখান থেকে। না, আমি সবাইকে বলে দিব আমার বউ খারাপ না। আমি ইচ্ছে করে এসব করেছি তাকে বিয়ে করার জন্য। এই বলে অর্ণব ইরাকে জড়িয়ে ধরলো। ইরা ওকে এক ধাক্কায় সরিয়ে দিল। সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে টাচ করার চেষ্টা করবি না, টাচ করলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি তো আমার বউ, তোমাকে টাচ করবো না কেন? আমার বউকে আমি টাচ করতেই পারি। আমি এই বিয়েটাই মানি না, সেখানে আবার বউ। খবরদার স্বামীর অধিকার ফলাতে আসবি না আমার কাছে। মানছি আমি ষড়যন্ত্র করে তোমায় বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি খুব খুব ভালোবাসি। যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। এখন শুধু সাজাতে আসবি না, যা এখান থেকে, ডিভোর্স দিয়ে দিব আমি তোকে। প্লিজ তুমি এভাবে বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। খুব ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। একদম টাচ করার চেষ্টা করবি না আমায়। কখনো কিছু করার চেষ্টা করলে আমি আত্মহত্যা করব বলে দিলাম। এর জন্য তুই দায়ী থাকবি। প্লিজ তুমি এভাবে বলো না। আমি তোমাকে তোমার অনুমতি ছাড়া কখনো টাচ করব না। তবুও তুমি নিজের কোনো ক্ষতি করো না। এরা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। অর্ণবও নিচে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসতেছে না। একটু আগে বলা কথাগুলো খুব মনে পড়ছে। বুক ফেটে কান্না আসছে অর্ণবের। তাই শুয়ে না থেকে দরজা খুলে চলে এলো ছাদে।
আগে থেকে কয়েকটা সিগারেট কেনা ছিল, সেগুলো নিয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াতে লাগলো। কেন জানি না খুব কষ্ট হচ্ছে ওর। মানছে ও হয়তো একটা ভুল করেছে, তাও শুধু ইরাকে পাওয়ার জন্যই করেছে। অর্ণব যে বড্ড ভালোবাসে তাকে, সে কেন বোঝে না? কি করে বুঝাবে অর্ণব ইরাকে কতটা ভালোবাসে? এসব নানান কথা ভাবতে লাগলো আর একের পর এক সিগারেট ধরাতে লাগলো। রাত প্রায় 1টা বাজে। অর্ণব এখনও ছাদে দাঁড়িয়ে আছে। এবার রুমে যাওয়া দরকার, তাই ছাদ থেকে নেমে রুমে এলো। রুমে এসে দরজাটা অফ করে দিল। বিছানায় তাকিয়ে দেখলো ইরা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় একটা পরীর মতো লাগছে তাকে, কিন্তু এই পরীটা যে অর্ণবের ভালোবাসা বোঝে না। ইরাকে দেখতে দেখতে অর্ণব মনে মনে বলে, মন চাই সারা জীবন এভাবেই দেখতে দেখতে কেটে যাক, সময়টা এখানে থমকে যাক। সময়টা এখানে থমকে হয়ে গেলে কতই না ভালো হতো। চুলগুলো মুখের সামনে এসে পড়ছে, মন চাচ্ছে চুলগুলো কানে গুঁজে দেই, কিন্তু আমি তাকে কথা দিয়েছি আমি তাকে টাচ করব না। কোনো এক কারণে আমি তাকে টাচ করতে পারলাম না। কি কিউট লাগছে ইরাকে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ইরার দিকে। মন চাই সারা জীবন এভাবে তাকিয়ে থাকি, সারা জীবন এভাবে তাকিয়ে থাকলে মন ভরবে না। ইরার দিকে তাকিয়ে বললাম, তোমাকে আমি কি করে বোঝাই আমি যে তোমায় কতটা ভালোবাসি। বুকের ভিতর কতটা জায়গা নিয়ে বসবাস তোমার। সেই ছোট্টবেলা থেকে তোমাকে আমি আমার বুকের ভিতরে জায়গা দিয়েছি। অনেক অনেক ভালোবাসি তোমায়, যে ভালোবাসা কোনো পরিমাপ করে মাপা যায় না। কি করে বোঝাই আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তের ভালো লাগবে না, আমার সব কিছুই বিষাদ মনে হবে। কি করে বোঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি। এইসব অনেক কিছু বলল অর্ণব। হয়তো ইরা কিছুই শুনতে পায়নি, কারণ সে ঘুমিয়ে আছে। তারপরও কিছুক্ষণ ইরার দিকে তাকিয়ে থেকে অর্ণবও নিচে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসতেছিল না। মনে হচ্ছে কান্না আসবে বুক ফেটে। এসব নানা কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল মনে নাই অর্ণবের। অর্ণব ডিস্টার্ব করবে না আর ইরাকে। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। ও ওর মতো থাকুক, অর্ণব নিজের মতো। ভালোবাসা তো সবার কপালে আসে না। অর্ণবও না হয় এই দলে। আর যাই হোক, ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না। সকাল সকাল দরজার ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে গেল। অর্ণব তাকিয়ে দেখে এরা বিছানায় ঘুমিয়ে আছে, আর দরজা বাইরে থেকে ওদের বাসার কাজের মেয়ে ঋতু ডাকতেছে। তাই অর্ণব উঠে পড়লো, তারপর ইরাকে ডাকতে লাগলো, কিন্তু উঠছে না। অনেক ডাকাডাকি করলো, তাও উঠছে না। এখন কি করার? অর্ণব দরজাটা হালকা করে খুলে মাথাটা বের করে বলল, কি হয়েছে, ডাকছো কেন এত সকাল সকাল? ভাইয়া, আন্টি রাপুকে নিয়ে যেতে বললো। ও এখন যেতে পারবে না? কেন? গোসল করতে গেছে। ও তাই বলেন? আসলে বলিয়েন, আন্টি নিয়ে যেতে বললো। ঠিক আছে। কাজের মেয়ে ঋতু লজ্জা পেয়ে চলে এলো। অর্ণব মাথা চুলকাতে চুলকাতে ভাবলো, কি হলো, লজ্জা পেল কেন? আমি এমন কি কোনো কিছু বললাম নাকি? পরক্ষণেই এই জিহ্বায় কামড় দিলাম, বুঝতে পারলাম কি বলে ফেলেছি। অর্ণব দরজাটা লাগিয়ে দিল। দেখলো ইরা এখনো ঘুমিয়ে আছে। আবার অনেক ডাকাডাকি করলো, কিন্তু উঠলো না। স্পর্শ তো করতে পারবে না, তাই এখন কিভাবে উঠাবে সেটাই ভেবে পাচ্ছে না। এই তো আইডিয়া পেয়েছে। ওয়াশরুম থেকে একটা বালতিতে পানি নিয়ে এলো। পানি নিয়ে এসে আবারও কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু উঠলো না। এবার দিল এবার মুখে এক বালতি ঢেলে, কিন্তু উঠলো না। অর্ণব এবার দিল ইরার মুখে এক বালতি ঢেলে। সাথে সাথে ইরা লাফ মেরে বিছানা থেকে উঠলো। অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় রাগে পুড়ে যাচ্ছে, আর সে আগুনের তাপ অর্ণবের দিকে আসছে। এরা রেগে অর্ণবকে বলল, কি হলো, তুই এভাবে ভিজিয়ে দিলি কেন? আম্মু নিচে যেতে বলল। কখন থেকে আমি ডাকছি, উঠছো না কেন? তাই বলে এইভাবে ভিজিয়ে দিবি? তো কি করব? কখন থেকে ডাকছি, উঠছই না। আর তোমাকে তো আমি কথা দিয়েছি তোমাকে কখনো স্পর্শ করব না, তাই কিভাবে উঠাবো? তাই এই আইডিয়াটা পেলাম। আইডিয়াটা ভালো, তাই না? নিকুচি করেছে তোর আইডিয়ার। আর আর কখনো এভাবে পানি মারবি না। ঠিক আছে, যদি কখনো তোমায় ডাকি তুমি যদি না ওটা, তখন আমি কি করব? তখন দেখা যাবে। এই বলে এরা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে গেল। অর্ণব বিছানায় শুয়ে পড়ল। রাত্রে ভালোভাবে ঘুমোয়নি, তাই একটু আরামসে বিছানায় ঘুমানো যাক। বিছানাটা হয়তো অর্ণবকে মিস করছে অনেক দিন ধরে, তাই বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। একটু পর ঘুম ভেঙে গেল। নিচে তাকিয়ে দেখলো এরা শুয়ে আছে। একটু করে শীত লাগছে হয়তো, তাই অর্ণব চাদরটা তার গায়ে টেনে দিল। তারপর অর্ণব বাইরে বের হয়ে আসলো। বাইরে বের হয়ে আড্ডাখানায় গেল। সেখানে ফাহাদের সাথে কিছু সময় আড্ডা দিল। একটু আড্ডা দিয়ে বাসায় ফিরলো। রুমে এসে দেখলো ইরা নেই। ইরাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেল। দেখলো ইরা রান্নাঘরে সবজি কাটার চেষ্টা করছে, কিন্তু কাটতে পারছে না ভালোভাবে। তাই অর্ণব রান্নাঘরের ভিতরে ঢুকলো।
অর্ণবকে দেখে কিছুই বলল না। অর্ণব ইরার হাত থেকে ছুরিটা নিয়ে সবজিগুলো কাটতে লাগলো। অর্ণবও ভালোভাবে কাটতে পারলো না, কেমন যেন হয়ে যাচ্ছে। তা দেখে ইরা মুচকি মুচকি হাসছে। অর্ণব আর না পেরে সেখান থেকে চলে আসলো। মান সম্মানটাই আগে, তাই সুযোগ করে চলে এলো। আস্তে আস্তে বলল, যাক বাবা, আর জীবনেও কাটতে যাব না। মেয়েদের কাজ মেয়েদেরকেই মানায়। অর্ণব রান্নাঘর থেকে রুমে চলে এলো। রুমে এসে কিছুক্ষণ এফপিতে ঢুকলো। দেখলো গল্পের রেসপন্স তেমন নাই, তাই লেখার এনার্জি আসে না। মন খারাপ করে এফপি থেকে বের হয়ে পড়লো। অর্ণব রুমে বসে ফোন চাপতেছিল। এমন সময় আও করে কারো চিৎকারের আওয়াজ কানে আসলো। রুম থেকে বের হয়ে দেখে রান্নাঘর থেকে আসলো আওয়াজটা। রান্নাঘরে গিয়ে দেখে এরা আঙ্গুল কেটে বসে আছে। আঙ্গুল থেকে রক্ত পড়ছে। কোনো কথা না ভেবে সাথে সাথে আঙ্গুলটাকে মুখে নিয়ে চুষতে লাগলো অর্ণব। এরা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব সেদিকে লক্ষ্য না দিয়ে আঙ্গুলটা চুষতে লাগলো। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণে রান্নাঘরে আম্মু চলে এসেছে। এরা কেমন করে যেন তাকিয়ে আছে অর্ণবের দিকে। তাই অর্ণব কোনো কথা না বলে সেখান থেকে চলে এলো। রুমে এসে ভাবতে লাগলো, আমি কাজটা ঠিক করলাম নাকি ভুল করেছি, কারণ আমি ইরাকে কথা দিয়েছিলাম কখনো তাকে স্পর্শ করব না, কিন্তু তাকে স্পর্শ করে ফেললাম। ইরা রুমে এলে তাকে সরি বলে দিব। অর্ণব এসব ভাবতে লাগলো। তখন ইরা রুমে প্রবেশ করলো। অর্ণবের দিকে কেমন করে তাকালো। অর্ণব ইরাকে বলল, সরি কেন? তখনকার ঘটনার জন্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম কখনো স্পর্শ করব না, কিন্তু আমি আপনাকে স্পর্শ করে ফেলেছি, তার জন্য আমি সরি। ঠিক আছে, সেটা তো আমার ভালোর জন্যই করেছিস। ভালো করলাম তাও আবার আমি তো খারাপ, কারো ভালোই করতে পারি না, অন্যের সাথে সবসময় খারাপ করি। যেমন ধরুন না, আপনাকে প্ল্যান করে বিয়ে করেছি আপনাকে। অর্ণবের কথা শুনে ইরা চুপ রইল। অর্ণব আবারও বলে, তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই মুক্তি দিয়ে দিব আপনাকে। মুক্তি পেয়ে যাবেন এই অর্ণব নামের খারাপ মানুষটা থেকে, যে আপনার সাথে প্রতারণা করেছে। খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবেন। অর্ণব আর কিছু বলল না। বাইরে চলে এলো। বাইরে এসে এক প্যাকেট সিগারেট কিনলো। কেন জানি খুব কষ্ট হচ্ছে ওর। তারপর সিগারেটের প্যাকেট নিয়ে চলে এলো নদীর ধারে। ফাহাদকে কল দিয়ে আসতে বলল। অর্ণব সেখানে বসে একের পর এক সিগারেট টানতে লাগলো। কিছুক্ষণ পর ফাহাদ এলো। ওর সাথে বসে আড্ডা দিতে লাগলো আর সিগারেট খেতে লাগলো। প্রায় দুপুর হয়ে গেছে, বাসায় যেতে হবে। তাই ফাহাদকে নিয়ে বাসার দিকে আসতে লাগলো অর্ণব। তারপর আসার সময় ফাহাদের বাসা পড়ায় ফাহাদ চলে গেল বাসায়। অর্ণবও বাসায় যেতে লাগলো। কিছুক্ষণ পর বাসায় চলে এলো। কলিং বেল চাপ দিতেই ওর আম্মু এসে দরজা খুলে দিল। তারপর অর্ণবকে বলল, কে রে, এতক্ষণ কই ছিলি? ফাহাদ ডেকেছিল, তাই ওর সাথে ছিলাম। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। অর্ণব রুমে চলে এলো। রুমে আসা মাত্রই চিৎকার দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরা। এসে অর্ণবকে জড়িয়ে ধরলো। কি এক অদ্ভুত অনুভূতি, মাতাল করার মতো। পরক্ষণেই অন্য কিছু মনে পড়ল। ইরা ভিজা অবস্থায় রয়েছে। অর্ণবকে জড়িয়ে ধরেছে, তার খেয়াল নেই। হঠাৎ অর্ণবের দিকে তাকিয়ে দেখলো ইরা। তারপর ছেড়ে দিল। লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল। আবার কি হলো কিছুই বুঝতে পারল না অর্ণব। ওয়াশরুমে যেতে না যেতেই আবার চিৎকার দিয়ে উঠল ইরা। এসে অর্ণবকে আবার জড়িয়ে ধরলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না অর্ণব, তাই ইরাকে বলল। কি হলো, এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর এসব কি হচ্ছে আমার সাথে? ইরা অর্ণবকে জড়িয়ে ধরেই রয়েছে, ছাড়ার কোনো নাম নেই। এক বিব্রতকর পরিস্থিতি। এরা অর্ণবের বুকে মাথা রেখে আঙ্গুল দিয়ে ইশারা করে ওয়াশরুম দেখিয়ে বলল। আর শোলা, অর্ণব হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এত বড় একটা মেয়ে, আরশোলা দেখে ভয় পায়। অর্ণব ইরাকে সরিয়ে দিয়ে বলল, এভাবে ভেজা অবস্থায় আমার সামনে আসবেন না কখনো, না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন আবার সব দোষ আমাকে দিবেন। অর্ণবের কথায় ইরা ওর দিকে কেমন করে যেন তাকালো। তারপর নিচের দিকে তাকিয়ে দেখলো যে পুরো ভিজে অবস্থায় রয়েছে। এই অবস্থায় ইরার মনে হচ্ছে মাটির সাথে মিশে যেতে। তখন অর্ণব বলল, এত বড় একটা মেয়ে আরশোলা দেখে ভয় পান? কি করবো, আমি ছোটবেলা থেকে আরশোলা দেখে খুব ভয় পাই। দেখ না, একটু আছে না গেছেই। ঠিক আছে, দেখছি। এই বলে অর্ণব ওয়াশরুমের দরজা খুলে ভিতরে গেল। দেখলো আরশোলা নেই, চলে গেছে। তখন অর্ণব বলল, কোথায় আরশোলা? নেই তো, চলে গেছে। আপনি এবার গোসল করতে পারেন। অর্ণবের কথা ইরা ওর পেছন দিক থেকে লুকিয়ে দেখার চেষ্টা করলো আসলেই আছে নাকি। দেখলো যে নেই। তারপর ইরা ওয়াশরুমে চলে গেল। অর্ণবও বাইরে চলে এলো। রুমের মধ্যে এসে বিছানায় বসে রইল। কিছুক্ষণ পর ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চুল মুছতে মুছতে। সারা ঘরে মনে হয় তার চুলের গন্ধে মাতোয়ারা হয়ে আছে। কি অদ্ভুত সুবাস, পাগল করার মতো।
ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। তার তাজা সুবাস সারা রুমে ছড়িয়ে পড়েছে, কি এক মাতাল করার মতো নেশা। অর্ণব আর কিছু না ভেবে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বাইরে বের হয়ে দেখে ইরা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের দিকে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে রেগে আছে। এমন কোনো কাজ অর্ণব করেনি যে রেগে যাবে, তাই সেদিকে পাত্তা দিল না অর্ণব। তারপর অর্ণবের আম্মু এসে ওদের দুজনকে ডেকে নিয়ে এলো খাবার টেবিলে। দেখলো এরা আগের রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের দিকে। বিষয়টা কিছু বুঝলো না অর্ণব, কী হলো, কেন এমন করতেছে। এভাবে পুরো বেলা কেটে গেল। যতবার ইরার সাথে দেখা হয়েছে ততবার রেগে রেগে তাকিয়েছিল তার দিকে, কতবার রেগে রেগে তাকিয়েছিল অর্ণবের দিকে। এমনকি সন্ধ্যার সময় খাবার সময়ও এরা অর্ণবের দিকে রেগেছিল। এভাবে রেগে থাকতে দেওয়া যাবে না। কি হয়েছে, তাই সন্ধ্যায় ডিনার করার পর অর্ণব রুমে গিয়ে বসে রইল। তখন ইরা রুমে আসলো। অর্ণব তাকে বলল, দুপুর থেকে রেগে আছেন কেন? মনে হচ্ছে কিছু একটা নিয়ে রেগে আছেন। তোর ফোন বের কর। কেন? ফোন দিয়ে কি করবেন? আপনারটা তো আছেই। বের করতে বলছি, বের কর। ঠিক আছে, এই নিন। অর্ণব ফোনটা বের করে ইরাকে দিল। সাথে সাথে ইরা একটা নাম্বার অর্ণবকে বের করে দেখালো। অর্ণব দেখলো নাম্বারটা সেভ করা আছে মাই ক্রাশ নাম নিয়ে। এটা দেখে ইরা রেগে আছে, ভাবতেই পারছে না অর্ণব কেন এবার রাগ হয়ে থাকবে, কিছুই বুঝতে পারছে না। সে তো অর্ণবকে ভালোই বাসে না, তাহলে এটা নিয়ে রেগে যাওয়ার কারণ বুঝলো না। তখন ইরা বলল, বল, কার নাম্বার এটা? কেন, দেখতেই তো পারছেন মাই ক্রাশ দিয়ে লেখা আছে। তার মানে তো আমার ক্রাশেরই হবে নাকি? এটা নিয়ে আপনার কোনো সমস্যা বা রেগে যাওয়ার কোনো কিছুই বুঝলাম না। বল, এটা কার নাম্বার? তোর ক্রাশের নিকুচি করেছি আমি, বল নাম্বারটা কার। আমি বলতে পারবো না। বলবি না তো? ঠিক আছে, আমি কল দিচ্ছি। ইরা অর্ণবের ফোন দিয়ে সেই নাম্বারে কল করলো। সাথে সাথে ইরার ফোনটা বেজে উঠলো। এটা দেখে ইরা কিছু বলল না, ফোনটা অর্ণবকে দিয়ে দিল। তখন অর্ণব বলল, এক সময় ছিল ক্রাশ, কিন্তু এখন আর নাই। এটাই ছিল, এটাই বা রেখে লাভ কি? অযথাই মিথ্যা একটা নাম। এই বলে ইরার সামনেই নাম্বারটা ডিলিট করে দিল অর্ণব। ইরা বাধা দিতে চেয়েও পারল না বাধা দিতে। তারপর ফোনটা টেবিলে রেখে নিচে বিছানা করে ঘুমাতে যাবে, এমন সময় ফোনটা চেঁচামেচি শুরু করে দিল। অর্ণব একরাশ বিরক্তি নিয়ে ফোনটার দিকে তাকালো। দেখে ফাহাদ কল করেছে। ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে খুশি খুশি কণ্ঠে ফাহাদ বলল, দোস্ত, তুই কই? কেন রে? আমার কি এখন রাতে চুরি করে করতে যাওয়ার কথা ছিল নাকি? আরে ভাই বল, কোথায় আছিস? এত রাতে কোথায় থাকার কথা? বাসায় আছি। এই জায়গায় আয়। কেন, কি হয়েছে এত রাতে? মিতু যেতে বলল, কি জানি সারপ্রাইজ দিবে আমাদের। আর আমি ভাবছি আজকে ওকে প্রপোজ করে দিব। তুই যা, আমি গিয়ে কি করব? আমার ঘুম পাচ্ছে অনেক। আরে আয়, তোর যেতে বলছি। আর তুই থাকলে আমি একটু সাহস পাই। আর তাছাড়া তোদেরকে ট্রিট দিব ভাবছি। আগে বলবি তো। ঠিক আছে, যাচ্ছি। তুই থাক, তোর বাসায় আসছি আমি। না, তুই শুধু এই জায়গায় চলে আয়। আমি আগে থেকে চলে এসেছি, এখানে বসে রয়েছি মিতুর জন্য। ঠিক আছে, আমি যাচ্ছি। আসলে মিতু হচ্ছে ফাহাদের বেস্ট ফ্রেন্ড। অর্ণবেরও ফ্রেন্ড ফাহাদ গত 2 বছর ধরে মিতুকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। তাই আজ নাকি বলবে, সেই কারণেই অর্ণবকে যেতে বলল। আর ট্রিট দিলে কোনো কথাই নেই। সবার আগে অর্ণব ফোনটা রেখে দিয়ে এরার দিকে তাকালো। দেখলো ঘুমায়নি, বিছানায় বসে আছে, অর্ণবের দিকে তাকিয়ে আছে। তখন অর্ণব বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? এত রাতে কোথায় যাবি তুই? আরে এসব বাদ দিন, আমাকে একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য বল? আমি এখন বাইরে যাব। ফাহাদ একটা পার্টি দিতে চাইছে, ছোটোখাটো ট্রিট দিবে। আপনি তো জানেন আম্মু আমায় যেতে দিবে না, তাই আমি এখন লুকিয়ে যাব। আর রাত্রে আপনাকে ফোন দিব, তখন দরজাটা খুলে দিয়েন। আমি টুপ করে ভিতরে চলে আসব, তাহলে কেউ জানতেই পারবে না আমি বাইরে গেছিলাম। একটু সাহায্য করবেন। কি? তুই এখন বাইরে যাবি আর আমি কি করব? কেন, ঘুমাবেন? না, আমি এখন ঘুমাবো না, আর কোনো সাহায্য করতে পারবো না। কেন, কি করবেন এখন? তুই পার্টিতে যাবি আর আমি বাসায় ঘুমাবো, তাই না? এটা চলবে না, আমিও যাব তোর সাথে। কি, এত রাতে আপনিও যাবেন? এটা কিভাবে সম্ভব? আর আম্মু যেতে দিবে না? দিবে দিবে, আমরা তো লুকিয়েই যাব। না, আপনাকে আমি নিয়ে যেতে পারবো না। তুই নিয়ে যাবি না মানে? তোর ঘাড় যাবে। তুই নিয়ে না গেলে
তুই যেতে পারবি না, মামিকে সব বলে দিব আমি। ব্ল্যাকমেইল? তুই যা মনে করিস। আমার মতো একটা খারাপ মানুষের সাথে যাবেন? এটা কিভাবে হয়? যদি কোনো ক্ষতি করে দেই আপনার? অর্ণবের কথা ইরা স্তব্ধ হয়ে রইল। অর্ণব আবারও বলে, ঠিক আছে চলুন, অতটাও খারাপ নই আমি। কথাটা শোনা মাত্র ইরার মুখে হাসি ফুটে উঠল। তারপর ইরা রেডি হলো, অর্ণবও রেডি হলো। এখন কথা হচ্ছে বাইরে যাবে কিভাবে, দরজা তো বন্ধ করা। তাই অর্ণব ভাবতে লাগলো। এমন সময় ইরা বলল, কি হলো, কি ভাবছিস? ভাবছি এখন বাইরে যাব কিভাবে। দাঁড়ান, আমি আম্মুর রুম থেকে চাবিটা চুরি করে নিয়ে আসি। চুরি করতে হবে না। তো যাব কিভাবে? দরজা তো বন্ধ, খোলার জন্য চাবিটা লাগবে। মামি একটা চাবি আমাকে দিয়েছে আগেই, যদি কোনো সময় দরকার হয় ওইটা আছে, ওইটা দিয়েই খুলবো, চল। ঠিক আছে চলেন। ইরাকে নিয়ে আস্তে আস্তে দরজাটা খুলল। তারপর দরজাটা বন্ধ করে দিল অর্ণব। কোনো মতে বাইরে বের হলো বাসা থেকে। এখন কথা হলো যাবে কিভাবে। বাইক নিয়ে যাওয়া তো যাবে না। এখন একমাত্র উপায় হলো রিক্সা। এখন আবার রিক্সার জন্য অপেক্ষা করতে হবে। ধুর, ভাল লাগে না। ওদের ভাগ্য ভালো, বেশি অপেক্ষা করতে হলো না। সাথে সাথে একটা রিক্সা পাওয়া গেল। তারপর ইরা আর অর্ণব রিক্সায় উঠে বসলো। অর্ণব কোনোদিন মেয়ের সাথে এক রিক্সায় চড়েনি। কেমন যেন একটা আনইজি ফিল হচ্ছে। রিক্সায় জায়গা কম, তাই বারবার ইরার শরীরের সাথে অর্ণবের শরীর ঘেঁষা খাচ্ছে। এক বিব্রতকর পরিস্থিতি। কেমন যেন লাগছে আমার, এই প্রথম কোনো নারীর সাথে বসে একসাথে যাচ্ছি, তাও আবার এত রাতে। ফিলিংসটাই অন্যরকম, অনুভূতিটাই অন্যরকম। অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত রাতে প্রিয় মানুষটির সাথে বসে রিক্সায় একসাথে যাচ্ছে, এক অন্যরকম অনুভূতি কাজ করার কথা। কিন্তু অর্ণবের সেই রকম অনুভূতি কাজ করছে না। কেন কাজ করছে না সেটা হয়তো আপনারা ভালোভাবে জানেন। তবুও একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। খোলা বাতাসের কারণে ইরার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। ইরার চুলগুলো পুরো উন্মুক্ত করে দিয়েছে। মনে হচ্ছে এতদিন পর চুলগুলো ছাড়া পেয়ে প্রাণ ফিরে পেয়েছে। খোলা বাতাসে চুলগুলো উঠতেছে। কিছু কিছু চুল এসে অর্ণবের মুখের উপর পড়তেছে। কি এক অদ্ভুত অনুভূতি, কি এক অদ্ভুত নেশা মাতাল করার মতো। কি তার চুলের ঘ্রাণ! মনে হয় সব সময় এই চুলের ঘ্রাণে ডুবে থাকে অর্ণব। চুলগুলো এলোমেলোভাবে উঠতেছে আর এরা সেগুলোকে সামলাতে ব্যস্ত। কখনো এদিক কখনো ওদিক ছোটাছুটি করছে। মনে হচ্ছে তারা আজকে ছাড়া পেয়েছে। ইরাকেও আজকে খুশি খুশি লাগছে। কিছু কিছু চুল এলোমেলোভাবে উড়ছে আর ইরা সেই সব চুলগুলো বারবার হাত দিয়ে তার কানে গুঁজে দিচ্ছে। কী মনোরম দৃশ্য! অর্ণবের মনে হয় সারা জীবন এভাবে তাকিয়ে থাকতে। তার দিকে 1000 বছর তাকিয়ে থাকলেও তার প্রতি মায়া কমবে না অর্ণবের। কীভাবে বুঝাবে অর্ণব তারে অর্ণব কতটা ভালোবাসে? না পারছে কিছু করতে, না পারছে কিছু বলে বোঝাতে। সে হইল না অর্ণবের। রাস্তা যেন শেষ না হয়, সময়টা যেন এভাবেই থমকে যায়। তবে অনেক ভালো হতো, অন্তত প্রিয় মানুষটার সাথে থাকতে পারত অর্ণব। বারবার ইরার চুলগুলো অর্ণবের মুখের উপর পড়তেছে আর তার শরীরের সাথে অর্ণবের শরীরের স্পর্শ হচ্ছে। এক বিব্রতকর পরিবেশ। এভাবে যেতে অর্ণবের অনেক হিমশিম খেতে হচ্ছে। অনুভূতিগুলো বারবার নাড়া দিচ্ছে। এভাবেই ফাহাদের বলা জায়গায় চলে এলো ওরা। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে দিল। তারপর ইরা আর অর্ণব ভিতরে যাবে, তার আগেই দেখতে পেল ফাহাদ আসছে ভেতর থেকে বাইরে। মনে হয় মনটা খারাপ তার, দেখে বোঝা যাচ্ছে। ফাহাদ বাইরে বেরিয়ে ওদের ক্রস করে চলে যাচ্ছে। অর্ণবকে দেখলই না, অদ্ভুত, নাকি দেখেও না দেখার ভান করলো। এমন সময় অর্ণব ফাহাদের সামনে গেল, গিয়ে বলল, কিরে, আমরা এখানে আছি, দেখতেই পাচ্ছিস না নাকি দেখেও না দেখার ভান করছিস? আরে তোরা, আরে না দেখিনি, কখন আসলি? আর ইরা আপু যে কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি ভালো আছি। কিরে, তুই বাইরে কোথায় যাচ্ছিস? আমাদের এখানে আসতে বলে? যা না, তোরা ভিতরে যা, মিতু আছে ভিতরে। তুই কোথায় যাচ্ছিস সেটা বল, চল আমার সাথে। না, আমি যাব না, আমাকে বাসায় যেতে হবে। কি? তুই আমাদের এখানে ডেকে এনে এখন বলতেছিস তোর বাসায় যেতে হবে? এটা কেমন কথা? যা ভেতরে যা, মিতু আছে। আমার ভালো লাগছে না, প্লিজ আমায় বলিস না ভেতরে যেতে। অর্ণব দেখল ফাহাদের চোখের কোণে পানি। কথাটা কেমন কেমন করে বলল ফাহাদ। কখনো এভাবে কথা বলে না ফাহাদ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওর, না হলে ওদের আসতে বলে বাসায় চলে যাবে কেন? আর যখন কল করেছিল তখন তো অনেক খুশি দেখাচ্ছিল। তোকে প্রপোজ করবে বলে, তাহলে কেন চলে যাচ্ছে? এখানে কিছু একটা হয়েছে মনে হয়। এইসব ভেবে তখন অর্ণব ফাহাদকে বলল, সত্যি করে বল তো, কি হয়েছে তোর? আর তোর চোখের কোণে পানি কেন?
এটুকু বলতেই ফাহাদ অর্ণবকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এরকম পরিস্থিতির জন্য কখনোই তৈরি ছিল না অর্ণব। কী হলো কিছুই বুঝলো না, কেনই বা এমন করছে। তখন অর্ণব ফাহাদকে বলল, কিরে, এভাবে কান্না করতেছিস কেন? বল, কি হয়েছে আমাকে? মিতু তোকে কিছু বলছে? দোস্ত, আমি মিতুকে প্রপোজ করে জন্য এসেছিলাম, আর মিতু আমাকে সারপ্রাইজ দিবে বলে এখানে আসতে বলছিল, কিন্তু আমি যে এত বড় সারপ্রাইজ পাবো তা আমি ভাবতেই পারিনি। এসব কি কথা বলতেছিস? সব কিছু খুলে বল। সব আমাকে কি হয়েছে? অর্ণব, তুই তো জানিস আমি মিতুকে কতটা ভালোবাসি, প্রায় 2 বছর ধরে ভালোবাসি ওকে। আমার বেস্ট ফ্রেন্ড থাকায় কিছু বলতে পারিনি, ভয়ে যদি ফ্রেন্ডশিপ নষ্ট হয়। তুই তো সব কিছু জানিস কতটা ভালোবাসি ওকে, যে জীবন থেকেও বেশি ভালোবাসি আমি ওকে। তাই বললাম আজকে বলে দিব, যা হবার হবে। এখানে আসতে বলছিল, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে এখানে এসে বলবো। আর মিতু বলছিল আমাকে কি জানি সারপ্রাইজ দিবে, আমি ওকে প্রপোজ করব ভাবছিলাম, কিন্তু এখন সে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে সেটা আমি নিজেও জানি না। তুই আরে কি হয়েছে খুলে বল সব কিছু। তুই তো জানিস আমি 2 বছর ধরে ওকে ভালোবাসি। এখানে এসে বস, শেষ হয়ে গেল। আরে বল না, কি শেষ হয়ে গেল? আর এভাবে কাঁদছিস কেন? আর মিতু কই? আজকে ভাবছিলাম এখানে মিতুকে প্রপোজ করব, এখানে এসে দেখি মিতু সারপ্রাইজ হচ্ছে মিতুর বয়ফ্রেন্ড। কি, মিতুর বয়ফ্রেন্ড আছে? দোস্ত, 1 মাসের রিলেশন নাকি তাদের। আজ দেখতে নিয়ে এলো আমাকে, এটাই তার সারপ্রাইজ। মন খারাপ করিস না দোস্ত, সবার ভাগ্যে তো আর ভালোবাসা জোটে না। যেমন আমাকে দেখ। কথাটা বলি ইরার দিকে তাকালো অর্ণব। দেখলো মন খারাপ করে দাঁড়িয়ে আছে ইরা। তোকে বোঝাতে পারছি না আমি কতটা না ভালোবাসি তাকে। আমি নিজের মনকে বোঝাতে পারছি না, আমি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। কেন আগে বললাম না আমি? মন খারাপ করিস না দোস্ত, দেখবি তোর জীবনে ভালো, অনেক ভালো মেয়ে আসবে। ভালো মেয়ে কি করবি দোস্ত? আমি যে মিতুকে খুব ভালোবাসি, কি করে বোঝাই আমি তোকে? থাক, মন খারাপ করিস না। আমাকে দেখ, আমি কি তোর মতো কান্না করেছি? চল, ভেতরে চল। না, আমি যাব না, গেলে আমি নিজেকে আটকাতে পারবো না। প্লিজ আমাকে যেতে বলিস না। না, আরে চল, আমিও বেশিক্ষণ থাকবো না। গিয়ে শুধু মিতুর বয়ফ্রেন্ডকে দেখে আসবো। দেখব সে তোর থেকে কত বেশি ভালো। না দোস্ত, তুই যা, আমি যাব না। আরে চল, যাবো আর আসবো, শুধু চল। ফাহাদ যেতে চাচ্ছিল না, এক প্রকার জোর করেই অর্ণব নিয়ে গেল ভিতরে। দেখলো মিতুর সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে শালা প্লে বয়। ফাহাদ তাদের দিকে তাকাচ্ছে না, নিজের দিকেই তাকিয়ে আছে। অর্ণব চারপাশে তাকাতেই দেখে ইরা নেই। গেল কই? এমন সময় ঠাস ঠাস করে 2টা থাপ্পড়ের আওয়াজ পেল। সামনে তাকিয়ে দেখে অর্ণব অবাক। এর আবার কি হলো? 2টা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মিতুর বয়ফ্রেন্ড। কি হলো কিছুই বুঝতে পারল না অর্ণব। চড়গুলো দিয়েছে ইরা। ইরার আবার কি হলো কিছুই বুঝলো না সবাই। ইরার আবার কি হলো কিছুই বুঝলো না। সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরাই বা কেন মিতুর বয়ফ্রেন্ডকে থাপ্পড় দিতে গেল? আর মিতুর বয়ফ্রেন্ডই বা কিছু বলল না কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখিয়ে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে। ইরা আবার মিতুর বয়ফ্রেন্ডকে থাপ্পড় দিতে হাত উঠালো। এবার মিতু ইরার হাত ধরে নেয়। ইরার রাগ ক্রমশই বেড়েই চলেছে। ইরার হাত ধরে মিতু বলে উঠল, ওকে জিজ্ঞেস কর আমি কে। নিলয় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিরে বল আমি কে। নিলয় আগের ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোকে বলতে হবে না, আমিই বলতেছি আমি কে। এরপর ইরা যেটা বলল সেটা শোনার জন্য ওরা কেউ মোটেও প্রস্তুত ছিল না। অর্ণব কেন, ফাহাদ বা মিতু কেউই প্রস্তুত ছিল না। এটা শুনেই অর্ণব বোকা বনে গেছে, সাথে মিতু আর ফাহাদও। কথাটা শুনে এক প্রকার খুশি হয়েছে অর্ণব। এদিকে ফাহাদও একটু করে খুশি হয়েছে। এদিকে মিতু প্রচণ্ড রেগে আছে। রাগে হাত পা কাঁপছে তার। অর্ণব যেটা মনে করেছিল সেটাই। আসলেই শালা একটা প্লে বয়। এরা যে কথাটা বলল সেটা হলো, ওর নাম নিলয়। আমার সাথে ওর 3 মাসের সম্পর্ক ছিল, এখনও আছে। এটাকে সম্পর্ক বললে চলে না। ও শুধু আমার দেহটাকেই ভালোবাসতো, বারবার রুম ডেট করার কথা বলতো। কিন্তু আমি এমন মেয়ে না, তার জন্যই হয়তো বেঁচে গেছি আমি। একদিন হঠাৎ করে দেখলাম নিলয় একটা মেয়ের সাথে বসে পার্কে। সেখানে গিয়ে দেখলাম নিলয় একটা মেয়ের কোলে মাথা দিয়ে আছে। মুহূর্তেই মধ্যেই রাগে হাত পা কাঁপতে শুরু করলো আমার। তারপর সেখানে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম নিলয়কে। নিলয় কিছু না বলে মেয়েটিকে পাঠিয়ে দিল। পরে আমাকে বলেছে ও নাকি ওর বোন হয়।
আর ও নাকি ওর বোনকে নিয়ে ঘুরতে এসেছিল, আর ওর নাকি শরীর খারাপ লাগছিল, তাই ওর বোনের কোলে মাথা দিয়ে শুয়েছিল। আরও অনেক কিছু বলে আমাকে কনভিন্স করেছে। 3 মাসের রিলেশন হলেও খুব ভালোবাসতাম আমি ওকে, তাই ওকে অনেক বিশ্বাস করতাম। তাই সেই দিনের বলা কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে ও, খেলা করেছে আমার মতো মেয়ের ভালোবাসা নিয়ে। না জানি আরও কত মেয়ের সাথে এরকম করেছে। এখনও ওর সাথে আমার রিলেশন আছে, না জানি কত মেয়ের সাথে রিলেশন আছে ওর। ভাগ্য ভালো এখানে এসেছিলাম, এখানে না হলে তো আসল রূপ কখনোই ধরতে পারতাম না। আর ওর সাথে রিলেশনে ছিলাম বলে আমি অর্ণবকে না বলেই থেমে গেল। তোমার আর আমার ভাগ্য ভালো মিতু, আমি না আসলে হয়তো ও তোমার কোনো ক্ষতি করে দিত। না জানি আর কতগুলো গার্লফ্রেন্ড আছে ওর, তোকে তো পুলিশে দেওয়া উচিত। এই কথাগুলো বলেছিল ইরা। কথাগুলো শুনে মিতু অবাক হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, রাগে হাত পা কাঁপছে। এমন সময় ঠাস ঠাস করে আরও 2টা থাপ্পড়ের আওয়াজ পেল অর্ণব। দেখলো নিলয় নামে ছেলেটি থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। 2 গালে থাপ্পড়গুলো দিয়েছে মিতু, এমন আরও 2টা থাপ্পড় দিয়ে দিল ইরা। বিষয়টা বুঝলো না অর্ণব, এই মেয়ের এত হাত চলে কেন। তখন মিতু বলল, কিরে বল, আর কত মেয়েকে নিয়ে খেলা করবি তুই? জানোয়ারের বাচ্চা, তোকে তো পুলিশে দিতাম আমি, কিন্তু দিলাম না। যা, তোকে ছেড়ে দিলাম আমি এইবারের মতো। ঠিক আছে, যাওয়ার জন্য সর চোখের সামনে থেকে। এই বলে মিতু আরও 2টা থাপ্পড় দিয়ে দিল, সাথে ইরাও 2টা দিয়ে দিল। অর্ণব আর ফাহাদ শুধু এদের কাহিনী দেখতেছে। তারপর ছেলেটি মাথা নিচু করে চলে গেল। অর্ণবেরও মন চাইছিল কয়েকটা দিয়ে দিতে শালাকে, দিল না। এমনি থাপ্পড় খেয়ে ওর মনে হয় সব দাঁত পড়ে গেছে। বেচারা সারা জীবন মনে রাখবে এই থাপ্পড়ের কথা। অর্ণব আর ফাহাদ অনেক খুশি হয়েছে। অর্ণব খুশি হয়েছে কারণ মিতুর সাথে এবার ফাহাদের মিলটা ঘুরিয়ে দিতে পারবে। তখন মিতু বলল, ধন্যবাদ আপু আপনাকে। আপনি না থাকলে হয়তো আজ অনেক বড় ক্ষতি হয়ে যেত আমার। আর আপনি কে? আপনাকে তো চিনলাম না। ইরা কোনো কিছু বলার আগেই অর্ণব বলল, এটা হচ্ছে আমার সিনিয়র ফুফাতো বোন। ইরা কিছুই বলল না, একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো অর্ণবের দিকে। এখানে রাগের কি হয়েছে কিছুই বুঝলো না অর্ণব। তখন ইরা বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনিও আমার একটা বোনের মতোই। তা ফাহাদ, তুই ওভাবে তখন চলে গেলি কেন? আমি বলছি, জানেন আপু, হারামিটা আমাকে কি যেন বলবে বলেছিল, কিন্তু না বলে চলে গেল। তখন অনেক রাগ হয়েছিল আমার। আসলে ফাহাদের চলে যাওয়ার কারণ হচ্ছে ও তোমাকে গত 2 বছর ধরে ভালোবাসে, কিন্তু তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কখনো বলেনি। আজ তোমাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু যখন ও দেখলো যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে নিয়ে এসেছো আর তোমার বয়ফ্রেন্ড আছে, তখন সেটা মেনে নিতে পারেনি ফাহাদ। তখন কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যাচ্ছিল। এখন আমরা ওকে ধরে নিয়ে এলাম। কি রে, উনি যা বলছে তাকে সব সত্যি? সব সত্যি। আসলে মিতু, আমি তোমাকে গত 2 বছর ধরে ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি। ভয় হয় যদি আমাকে ছেড়ে যাও, তাই যদি ফ্রেন্ডশিপ নষ্ট করিস প্লিজ বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি, যা বললে বোঝাতে পারবো না। এতদিন যখন বলতে পারিসনি, তো আজকে কেন বলছিস? ভাবলাম একদিন না একদিন তোকে বলতেই হবে, আজকে না হয় বলে দেই। কি আর কি হবার হবে। তোকে খুন করতে ইচ্ছে করছে আমার। আগে কেন বলিসনি? রিলেশনে জড়ানোর পরও তোর কথা মনে পড়তো। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর প্রতি আমারও তো একটা ফিলিংস আছে নাকি? আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড, তাহলে কি আমারও প্রতি ফিলিংস আছে? ভাই ভাই গল্প পড়ার লাগবে না, অর্ণবকে কেউ বাঁচান। অর্ণব মনে হয় কথাটা বলে অনেক বড় ভুল করে ফেলেছে। ইরা সহ 3জনে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় শকুনের চোখ দিয়ে অর্ণবকে শিকার করার জন্য তাকিয়ে আছে। মনে হয় ফায়ার সার্ভিস লাগবে। তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তো একটু মজা করে বললাম। তাহলে ঠিক আছে, না হলে আজ তুই শেষ। আরে কুল কুল, আমি তো মজা করে বলছি। ফাহাদ, তোকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছে করছে। কেন, আমি আমার আবার কি করলাম? যে তুই আমায় ভালোবাসিস, সেটা অন্যের মুখ থেকে শুনতে হচ্ছে আমার। এই তো এখনই বললাম আমি তোমাকে ভালোবাসি, আবারও বলতেছি অনেক অনেক ভালোবাসি আমি তোমায়। তুমি কি আমায় ভালোবাসো না? বাসি।
তবে এখন প্রপোজ করতে হবে আমায়। ঠিক আছে, করছি জানেমান। এই বলে ফাহাদ পেছন থেকে একটা গোলাপ ফুল বের করে মিতুয়ের সামনে এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে বলল, তোমার প্রথম দেখায় প্রেমে পড়ে গেছিলাম আমি, আমার মহারানী। তোমার যে মনের ছোট্ট ঘরে ঠাঁই দিয়েছো অনেক আগেই। তুমি কি আমার বাচ্চার আম্মু? তুমি কি হবে আমার সেই সুখ পাখি যাকে আঁকড়ে ধরে আমি সারা জীবন বাঁচতে চাই? তুমি কি হবে আমার জ্যোৎস্না রাতের সঙ্গী? তুমি কি হবে আমার সেই সঙ্গী যাকে আমি সবসময় জ্বালাতে চাই? ভালোবাসো কি আমায়? দেবে কি তোমার ওই ছোট্ট মনের জায়গা? আমার এলোমেলো জীবনে প্রথম তুমি মিতু, আমার জীবনের শুকতারা তুমি মিতু, আমার বাচ্চা মরার শূন্য পয়েন্ট তুমি মিতু। অবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি, যা বলে প্রকাশ করতে পারবো না। আই লাভ ইউ। ফাহাদের বলা শেষ হতে না হতেই মিতু বলল, হব তোমার বাচ্চার আম্মু, হব তোমার সেই জ্যোৎস্নারাতের সঙ্গী, হব তোর যে হব তোর বেঁচে থাকার কারণ, হব তোমার সেই সুখ পাখি, তোমায় দিব আমার এই মনের ঘরে জায়গা, অনেক অনেক ভালোবাসবো, ভালোবাসা দিয়ে তোমার জীবনটা ভরিয়ে দিব, অনেক অনেক ভালোবাসি তোমায়, অনেক অনেক অনেক। আই লাভ ইউ টু। মিতু হাত থেকে ফুলটা নিয়ে ফাহাদকে শক্ত করে জড়িয়ে ধরল। অর্ণব আর ইরা মুচকি মুচকি হাসছে। তখন অর্ণব কাশি দিয়ে বলে, আমরা আছি এখানে, তোদের রোমান্টিক কথা পরে হবে, এখন আমার ট্রিট দে। দোস্ত, এখন না নিলে হয় না, আমার কাছে বেশি টাকা নেই। না না, তা বললে তো হবে না, অনেক কষ্ট হলে আজকে তোর জন্য আমাদের। প্লিজ দোস্ত, কালকে নিস, আজকে টাকা নিয়ে আসিনি। এত চালাকি বাদ দে, তোরে আজকে ছাড়লে কালকে তোরে খুঁজেই পাওয়া যাবে না, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। কে রে, তুই সবসময় কিপটামি করবি? দে টাকা দে। তারপর জোর করে ফাহাদের কাছ থেকে ট্রিট নিল অর্ণব। তারপর ট্রিট নিয়ে ফাহাদ আর মিতুকে বিদায় দিয়ে পাশে আসতে লাগলো। সেখান থেকে বেরিয়ে দেখলো কোনো রিক্সা নেই, কিভাবে যাবে। ফাহাদ আর মিতুকে মোটরসাইকেলে বিদায় দিয়ে দিল, তারা চলে গেল। এখন শুধু ইরা আর অর্ণব আছে। আশেপাশে কোনো রিক্সা পাচ্ছে না। সামনে 10 মিনিট হাঁটলেই রিক্সা পাওয়া যাবে। তাই অর্ণব আর ইরা রাস্তায় ফুটপাত ধরে হাঁটতে লাগলো। হালকা করে শীতল বাতাস বইছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। সত্যি এই মুহূর্তটা অসাধারণ, মনে রাখার মতো অর্ণবের কাছে। কি সুন্দর ফুরফুরে বাতাস, মন মাতানো। এরা পাশ দিয়ে চুপচাপ হাঁটছে, মন খারাপ করে হাঁটছে, কোনো কথা বলছে না। অর্ণবও চুপচাপ হাঁটছে, কোনো কথা বলছে না, আর মনে মনে বলে, সত্যি একটা বড় ভুল করে ফেললাম জীবনে আমি। ইরার বয়ফ্রেন্ড আছে কি না তার খোঁজ নেওয়া উচিত ছিল আমার, এটা না জেনেই আমি তাকে। ইরা আর আমি পাশাপাশি হাঁটছি, দুজনের মধ্যে নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলছি না। হাঁটতে হাঁটতে এমন সময় ইরা কিছু একটা সাথে উষ্ঠা খেয়ে পড়ে যাচ্ছিল। এমন সময় আমি তাকে ধরে ফেললাম। আমি ইরাকে ধরে আছি, ইরা পিছন দিক থেকে হেলে আছে আর আমি তার দিকে ঝুঁকে আছি। কি সুন্দর তার চোখ, চুলগুলো ফুরফুর করে বাতাসে ইরার চুলগুলো উঠছে। কি এক রোমান্টিক মুহূর্ত। আমি ওর দিকে তাকিয়ে আছি, চোখের পলকই পড়ছে না। ইরাও আমার দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে নিস্তব্ধতা বিরাজ করছে। ও আমার দিকে, আমি ওর দিকে অপলকভাবে তাকিয়ে আছি। এই মুহূর্তে আমার কোনো হুঁশ নেই, সাথে ইরাও। ও আমার দিকে আর আমি ওর দিকে, আমি তাকিয়ে আছি। দুজনের মধ্যে কয়েক ইঞ্চি ডিস্টেন্স। ইরার গরম নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। ইরার গোলাপের মতো পাপড়ির মতো ঠোঁট দুটি কাঁপছে, আর ওর গরম নিঃশ্বাস আমার মুখে অনুভব করছি। হিতাহিত জ্ঞান আমি হারিয়ে ফেলেছি। আমি ইরার দিকে আমার মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলাম। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি এখন আমার মধ্যে নেই। এমন সময় কুকুরের আওয়াজ এলো আমার কানে। সাথে সাথে আমার হুঁশ ফিরল, সাথে ইরাও। আমি কি করতে যাচ্ছিলাম? আমি ইরাকে ছেড়ে দিলাম, আর ইরাও লজ্জা পেল। কি হচ্ছে কিছুই বুঝলাম না। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে। ইরা আর আমি আবার যাওয়ার জন্য সামনে তাকাতেই দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে। এটা দেখে অর্ণব শেষ। এমনি অর্ণব কুকুরকে অনেক ভয় পায়। এমন সময় ইরা চিৎকার করে অর্ণবকে জড়িয়ে ধরলো। কী হলো কিছুই বুঝলো না। কেন জড়িয়ে ধরলো আর কেনই বা চিৎকার দিল? তখন অর্ণব বলল, কি হলো?
এভাবে জড়িয়ে ধরলেন কেন? ছাড়ুন বলছি। প্লিজ অর্ণব, কুকুরটাকে প্লিজ তারা। আমি খুব ভয় পাই, আমার খুব ভয় করছে এখন। এত বড় একটা মেয়ে সামান্য একটা কুকুরকে দেখে ভয় পান? সত্যি কথা বলতে অর্ণবেরও খুব ভয় করছে, প্রাণ যায় যায় অবস্থা। এখন কি দিয়ে করি? হুস হুস, ছি ছি। অনেক চেষ্টা করলাম, শালার কুকুরটা নড়লও না একটু, তাকিয়ে আছে আমাদের দিকে। মনে হয় কোন জন্মের জানি শত্রু আমরা। এখন কি করা যায়? কুকুরের সামনে হাত জোড় করে বললাম, প্লিজ ভাই, যা এখান থেকে, আমাদের ডিস্টার্ব করিস না। কিন্তু কুকুরটা কথাই শুনছে না, শালার যাচ্ছেই না। এখন কি করা যায়? এই তো পেয়েছি আইডিয়া। পকেটে কয়েকটা চকলেট ছিল, সেগুলো খাপ থেকে ছাড়িয়ে একটু দূরে ছুঁয়ে দিলাম। কুকুরটা চকলেটের কাছে চলে গেল। এই সুযোগে টপকে যেতে হবে, না হলে কপালে শনি আছে। ইরা অর্ণবকে জড়িয়ে ধরেই রয়েছে, ছাড়ার কোনো নাম গন্ধ নেই। মন চাই সারা জীবন এভাবে জড়িয়ে থাকুক, কিন্তু তা হবার নয়। সবার কপালে সব কিছু পূর্ণতা পেতে নেই, সবার কপালে ভালোবাসা জুটে না। তখন অর্ণব বলে ইরাকে। ছাড়ুন, এবার কুকুরটা চলে গেছে। তারপর ইরা অর্ণবকে ছেড়ে দিল। লজ্জা পেয়ে ওর পাশে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেয়ে গেল। তারপর রিক্সা করে বাসায় চলে এলো। পাশে এসে ইরা দেওয়া চাবি দিয়ে দরজা খুলতেই আও চমকে উঠল অর্ণব। সামনে তাকিয়ে দেখে আম্মু একটা চেয়ার নিয়ে সামনে বসে আছে, আর তার পাশেই ঋতু দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখে অর্ণবের বুক শুকিয়ে গেল। ঢোক গিলতে লাগলো অর্ণব, মনে মনে বলতে লাগলো, এখন আমায় কে বাঁচাবে? ওরে কেউ আমারে বাঁচা, না হলে আমি শেষ। এখানে থাকলে বিপদ, এখানে থাকা যাবে না। দরকার হলে সারা রাত বাইরে থাকা যাবে, তবু এখন পিটানি হওয়া যাবে না। এই ভেবে পেছন ঘুরে যেই না দৌড় দিতে যাবে অর্ণব, তখনই আম্মু বলল, এই হারামজাদা, পালাবি না। কালকে বাসায় আসলে তোর খবর আছে বলে দিলাম। এই কথা শুনে থেমে গেল অর্ণব, কারণ এখন যদি পালায় তাহলে কালকে আসতেই হবে। কালকে আসলেই ওর পিঠে লাঠি ভাঙবে, তাই এখন থেমে যাওয়াই ভালো। তখন অর্ণব ওর আম্মুকে বলল, আম্মু, এত রাতে তুমি এখানে কি করছো? না ঘুমিয়ে? তোর জন্যই বসে আছি। কখন তুই আসবি আর কখন আমি আদর করব। রাতে কোথায় গিয়েছিলি? আমি আবার কোথায় যাব? এই তো ঘুম ধরতেছিল না, তাই বাইরে একটু হাওয়া খেতে গেছিলাম। ঘরে খুব গরম তো। এসি থাকা সত্ত্বেও গরম? দাঁড়া, তোর গরম বের করছি আমি। আম্মু গো, তোমার একমাত্র পোলারে তুমি মারবা, একটু হাত কাঁপবে না? এটা তুমি করতে পারবা? দাঁড়া, তোর অভিনয় বের করছি আমি। আজকে তোর পিঠে ছাল ছাড়িয়ে নিব। সাথে আবার ইরাকে এত রাতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিস। অর্ণবের আম্মু কথা শুনে অর্ণব মনে মনে শয়তানি হাসি দিয়ে বলে, এই তো পেয়েছি আইডিয়া। আমাকে ব্ল্যাকমেইল করে আমার সাথে যাওয়া, এখানে ইরাকে ফাঁসিয়ে দেই। এবার বোঝো ঠেলা, কত ঘমে থুকু, কত ধানে কত চাল। আমি কি করলাম? কেন, তুই জানিস না তুই কি করেছিস? সত্যি বলছি, আমি কিছুই করিনি। ওকে বললাম এত রাতে যাওয়ার দরকার নাই, কিন্তু কে শুনে কার কথা। বললাম এই রাতে ফুচকা পাওয়া যাবে না, কাল কিনে দিব। কিন্তু না, আমাকে জোর করে নিয়ে গেল। এখানে আমি কি করব? অর্ণবের কথা শুনে ইরা জাস্ট হা হয়ে গেছে। আম্মু কিছু বলল না। ইরা অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তখন আম্মু বলল, ঠিক আছে, যা ঘরে যা। আজকে বেঁচে গেলি ইরাকে নিয়ে গেছিলি বলে। ইরাকে নিয়ে না গেলে আজকে তুই শেষ। আর শোন, কখনোই দুইজন বাইরে যাবি না এত রাতে। আর গেলেও আমার অনুমতি নিয়ে যাবি। ঠিক আছে। এই বলে আম্মু চলে গেল। একটা জোরে শ্বাস নিল, মনে হয় বুক থেকে পাথর নেমে গেল অর্ণবের। যাক বাবা, কোনো মতে বাঁচল। ইরার দিকে তাকিয়ে দেখলো এখনও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ণব কোনো কথা না বলে রুমে চলে এলো। রুমে এসে নিচে বিছানা করলো। প্রায় 2 মিনিট হয়ে গেল, এখনও ইরা এলো না। কি ব্যাপার, 2 মিনিট হয়ে গেল এখনও এলো না কেন? তাই রুম থেকে বাইরে বের হয়ে আসলো অর্ণব। এসে দেখলো ইরা সোফায় বসে মাথায় হাত দিয়ে। দেখে মনে হচ্ছে অসুস্থ। তাই অর্ণব ইরার কাছে গেল, গিয়ে বলল, কি হলো, এখানে বসে আছেন যে? অর্ণব, আমার খুব খারাপ লাগছে, বমি বমি ভাব হচ্ছে। প্লিজ আমায় রুমে নিয়ে চল, মাথাটা খুব ব্যথা করছে। ঠিক আছে চলুন। তারপর ইরাকে অর্ণবের ঘাড়ে হাত রেখে রুমে নিয়ে আসতে রাখলো। রুমের ভিতরে আসতে ইরা বলল, আমি বমি করব, আমার বমি বমি লাগছে। শুধু 1 মিনিট দাঁড়ান,
ওয়াশরুমে চলেন। এই কথাটা শুধু বলছে অর্ণব, সাথে সাথে ইরা বমি করা শুরু করে দিল। একটু বমি করে জামাটা নষ্ট করে ফেলল। এখন কি করার, পড়ল মহা বিপদে অর্ণব। ইরাকে ধরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিল। ড্রেস তো নষ্ট, এখন আবার কে চেঞ্জ করবে? এরা হোটেলে একটু শুধুমাত্র কোমল পানীয় খেয়েছিল, একটু খেয়েই এই অবস্থা। এই জন্যই নারীদের এসব তরল পানীয় খাওয়াতে নেই। এই মেয়েরা তরল পানীয় খেতে চায় না কেন? খালি নাকি তাদের গন্ধ লাগে? মেয়েরা কিভাবে বুঝবে তরল পানীয়ের স্বাদ? এরাকে শুয়ে দিয়ে অর্ণব রুমের বাইরে এলো। তারপর গিয়ে ঋতুকে ডাকতে লাগলো। ঋতু ওদের এখানেই থাকে। ঋতু উঠে অর্ণবকে বলল, কি হলো ভাইজান, ডাকছেন কেন? ইরা বমি করে ড্রেস নষ্ট করে দিয়েছে। যাও তো, একটু চেঞ্জ করে দিয়ে আসো। অর্ণবের কথা শুনে ঋতু একটু কেমন করে যেন তাকালো। কি হলো কিছুই বুঝলো না অর্ণব। এভাবে তাকিয়ে আছে কেন? পরক্ষণেই মনে পড়ল, ইরা বমি করেছে, আর এদিকে ঋতু কিনা কী ভাবছে, হায়রে আল্লাহ, আমার উঠায় নাও, ওরে কেউ পেট্রোল খা, আমি মইরা যাই। আমি এই পৃথিবীতে বেঁচে আছি কেন? কি হলো, কথা কানে যায় না? যা বলছি। আপনি তো দিতে পারেন ড্রেস চেঞ্জ করে দিতে, আমায় কেন বলছেন? আমি পারবো না, যা, তুই যা। নিজের স্ত্রীকেই তো ড্রেস পরিয়ে দিবেন, এতে লজ্জার কি আছে? যান পরিয়ে দিয়ে আসুন। বেশি পাকা হয়ে গেছিস না, বলছি না যা। ঠিক আছে যাচ্ছি। এই কেমন স্বামী রে বাবা, নিজের স্ত্রীকে ড্রেস পরিয়ে দিতে লজ্জা পাই। এই বলে মুখ ভেঙচি খেটে চলে গেল ঋতু ইরার ড্রেস চেঞ্জ করতে। তা দেখে অর্ণব বলে, হায় আল্লাহ, তুমি উঠায় নাও আমাকে, কাজ করি এক আর হয় এক। কিছুক্ষণ পর ঋতু ইরার ড্রেস চেঞ্জ করিয়ে বাইরে বের হলো। অর্ণবও কিছু না বলে রুমের মধ্যে চলে এলো। দরজাটা লক করে ইরার কাছে গেল। কি মায়াবী লাগছে দেখতে। অর্ণবের মনে হচ্ছে কোনো নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। ইরার কপালে হাত দিয়ে দেখতে চাইলো জ্বর আইছে নাকি। এই ভেবে কপালে হাত দিতে অর্ণব অবাক। কপাল অনেক গরম, প্রচণ্ড জ্বর আইছে। এখন কি করবে অর্ণব? এত রাতে তো আর ডাক্তারও ডাকা যাবে না। তাই একটা বাটিতে অল্প পানি নিয়ে এসে কাপড় দিয়ে জলপট্টি দিতে লাগলো। জলপট্টি দিতে লাগলো আর ইরাকে দেখতে লাগলো। এভাবেই কেটে গেল আরও অনেক রাত। ইরার কপালে হাত দিয়ে দেখে একটু কমেছে, কিন্তু এখনও অনেক জ্বর আছে। তাই আবারও জলপট্টি দিতে লাগলো। অর্ণব এভাবে জলপট্টি দিতে দিতে কখন যে ইরার পাশেই ইরার বেডে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে মনে নাই। এদিকে সকালে ইরার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পাশে অর্ণব বেডে মাথা দিয়ে শুয়ে আছে, আর তার কপালে কাপড়। এসব দেখে বুঝে যায় ইরা যে কাল রাতে তার জ্বর এসেছিল। এসব দেখে ইরা মুচকি হাসলো। এবার ইরা নিজের দিকে তাকিয়েই চমকে উঠল। দেখলো কালকে রাতে তার পরনের ড্রেসটা নাই। এটা দেখে ইরা চমকে উঠল। এরার আর বুঝতে বাকি রইল না যে কাল রাতে কী হয়েছিল। আর ইরার মনে হচ্ছে ড্রেসটা অর্ণব চেঞ্জ করেছে। তাই ইরা রেগে গেল। রেগে গিয়ে চিৎকার করে অর্ণবকে ডেকে তুলল। ঘুম ঘুম চোখে তাকালো অর্ণব ইরার দিকে। দেখলো প্রচণ্ড রেগে আছে। কি হলো কিছুই বুঝলো না অর্ণব। অর্ণব বলল, কি হলো, এইভাবে সকাল সকাল চিল্লাচ্ছেন কেন? তুই আমার সাথে কাল রাতে কি করেছিস? কেন, আমি আবার কি করলাম? কাল আমি এই ড্রেস পরে ঘুমাইনি, তাহলে আমি এই ড্রেস পরলাম কবে? তুই আমার সব শেষ করে দিয়েছিস। বলে ইরা ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল অর্ণবকে। এবার ওরও খুব রাগ হচ্ছে। সবটা না জেনে তবুও অর্ণব, আমার কথাটা তো শুনুন। কি কথা শুনবো তোর? তুই আসলে একটা আমার ঘুমের সুযোগ নিয়েছিস তুই। তোকে আমি একটু হলেও ভালো ভাবতাম। ছি ছি, তুই আমার সাথে এইসব করবি এসব ভাবতেও পারিনি আমি। তুই আমার সাথে। আমার কথাটা তো শুনবেন প্লিজ। কি কথা শুনবো তোর? তবুও অর্ণব তখন শান্ত গলায় ইরাকে বলল। ইরা বলেই ঠাস ঠাস করে আরও দুটো থাপ্পড় দিয়ে দিল। এবার অর্ণবেরও প্রচণ্ড রাগ হলো। না জেনে শুনে ওর নামে এসব কী কথা বলছে। অর্ণবও দিল ঠাস করে একটা থাপ্পড়। অর্ণবের থাপ্পড় খেয়ে ইরা বিছানার মধ্যে পড়ে গেল। ইরা তখন উঠে অর্ণবকে আবারও থাপ্পড় মারতে যাবে, তখন অর্ণব হাত ধরে নিয়ে বলল, নিজেকে কি মনে করেন কি আপনি? আপনি শুধু ভালো, এদেশে আর কোনো ভালো মানুষ নেই আমার সব কথা শুনবে তা না। না জেনে শুনে এই জন্য বলে মানুষের ভালো করতে নেই। শুনবেন কি হয়েছে কাল রাতে আপনাকে যখন রুমে নিয়ে এলাম, তখন আপনি আপনার জামার মধ্যে বমি করে জামা নষ্ট করে ফেললেন। এইটুকু নিশ্চয়ই মনে আছে। তখন আমি কোনো উপায় না পেয়ে আপনাকে বিছানায় শুইয়ে দিয়ে আমি ঋতুকে ডেকে নিয়ে এসে আপনার ড্রেস চেঞ্জ করিয়েছি। আমি এতটাও খারাপ না যতটা আপনি ভাবছেন। ইচ্ছে করলেই আমি আপনার ঘুমের সুযোগ নিতে পারতাম। ইচ্ছে করলে আপনার ড্রেসটা আমি চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু এতটা খারাপ আমি না
সেই শিক্ষা আমি পাইনি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ঋতুকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আপনি এসব না জেনে শুনেই থাপ্পড় মেরে দিলেন। বাহ বাহ, আপনার তুলনা নেই। এসব কথা বলে ইরার হাতটা এক ঝটকায় সরিয়ে দিল অর্ণব। তারপর রুম থেকে বেরিয়ে চলে আসলো। ইরা পেছন থেকে অনেকবার ডাকাডাকি করলো। রুম থেকে বেরিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসলো অর্ণব। বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো অর্ণব। খুব রাগ হচ্ছে ওর। না, এভাবে চলতে দেওয়া যাবে না। ইরাকে অর্ণব মুক্ত করে দিবে, যতই কষ্ট হোক না কেন। যতই কষ্ট হোক না, ওর অর্ণব চাই না ওর জন্য কেউ কষ্টে থাকুক। তারপর অর্ণব ফাহাদকে কল করলো। ফাহাদকে কল করে ডেকে নিয়ে আসলো। ফাহাদকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। তারপর বলল ওর মামার সাথে কথা বলতে। আসলে ফাহাদের মামা হচ্ছে উকিল, ডিভোর্স স্পেশালিস্ট। তারপর অর্ণব আর ফাহাদ তার মামার কাছে চলে গেল। ফাহাদ অর্ণবকে অনেকবার বলেছে। সব ঠিক হয়ে যাবে, এরম পাগলামি করিস না। অর্ণব কোনো কথা না শুনে ফাহাদকে নিয়ে জোর করে তার মামার কাছে এলো। কী লাভ জোর করে কারো ভালোবাসা আদায় করার, কী লাভ কাউকে আটকে রাখার। পাখি তো খোলা আকাশেই ভালো, তাকে উঠতে দিতে হয়। তাকে এভাবে খাঁচায় বন্দি করে রাখার কোনো মানেই হয় না। তাই অর্ণব ইরাকে মুক্ত করে দিবে। তারপর ফাহাদের মামার কাছে সব শেয়ার করলো। প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল অর্ণব। ফাহাদের মামা অর্ণবকে বুঝাতে লাগলো যে সব কিছু হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা? অর্ণব ওর কথাতে দাঁড়িয়ে আছে। তারা অর্ণবকে অনেক বোঝালো, কিন্তু কোনো লাভ হলো না। অর্ণব ওর সিদ্ধান্তে অটল, কারণ ইরা ওর কাছে নিজেই ডিভোর্স চেয়েছে। অর্ণব ইরাকে ভালোবাসে, এটা যেমন ঠিক তেমনি ইরাও অর্ণবকে ভালোবাসে না, এটাও ঠিক। অর্ণবের প্রতি ইরার কোনো ফিলিংস নাই। একতরফা ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। এরা অর্ণবের কাছে ডিভোর্স চেয়েছে, আর অর্ণব এটা ওকে দিবে। অর্ণব একটা ভুল করেছে, তাই ভাবছে ওকে ডিভোর্স দিয়ে সে ভুলটাকে শুধরে নেবে। এরা যদি নিজে ওর কাছ থেকে চলে যেতে চায়, তাহলে অর্ণব কিভাবে তাকে আটকে রাখে, সেই সাধ্য ওর নেই। ফাহাদ আর তার মামা অনেক বোঝালো, কিন্তু কোনো লাভ হলো না। শেষমেশ ফাহাদের মামাকে বলে সব ঠিকঠাক করতে বলল অর্ণব। ফাহাদের মামা কিছুদিন সময় নিল। সবেমাত্র বিয়ে হয়েছে, এর মধ্যে ডিভোর্স দেওয়া যায় না, তাই কিছুদিন সময় নিল ফাহাদের মামা সব ঠিক করার জন্য। এরপর ফাহাদ আর অর্ণব সেখান থেকে চলে এলো। সেখান থেকে এসে আড্ডা দিতে লাগলো। একের পর এক সিগারেট খেলো। সিগারেট খেয়ে এভাবেই চলে গেল সারাদিন। বাসায় একবারের জন্যও ফিরল না অর্ণব। বর্তমানে রাত 10টা, এখন অর্ণব বাইরে আছে। একবারের জন্যও বাসায় যায়নি। আড্ডা দিতে দিতে এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইরার নাম্বার। কোনো কথা না বলে ফোনটা কেটে দিল অর্ণব, কিন্তু আবার ফোন দিল। অর্ণব আবারও কেটে দিল। ফোনটা পকেটে ঢুকাতেই আবার বেজে উঠল। এবার অনেক রাগ হলো অর্ণবের। অর্ণব রাগ নিয়ে ফোনটা বের করতেই দেখে আম্মু। তখন অর্ণব ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই আম্মু ফোনের ওপাশ থেকে বলল, কিরে কই তুই? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আয়, এক্ষুনি আসবি। কেন, কিছু হয়েছে নাকি বাসায়? হারামজাদা, সারাদিন বাসায় নাই, বউকে রেখে সারাদিন বাসার বাইরে থাকিস। আয়, তোর পিঠে লাঠি ভাঙবো আজকে। কেন, কি হয়েছে? সারাদিন বাসায় থেকে কি করব? তুই তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে, যাচ্ছি। এই কথা বলে অর্ণব ফোনটা কেটে দিল। তারপর ফাহাদের সাথে বাসায় আসতে লাগলো। ফাহাদ তার বাসায় চলে গেলে অর্ণব ওর বাসার দিকে হাঁটা দিল। কিছুক্ষণ পর বাসায় চলে এলো। কলিং বেলে চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু একটু রেগে আছে অর্ণবের উপর। অর্ণব তার আম্মুকে বলল, কি হয়েছে, ফোন দিয়ে এত তাড়াতাড়ি ডাকলে কেন? এত তাড়াতাড়ি? রাত প্রায় 11টা বেজে গেছে, আর তুই সারাদিন বাসায় আসিস নেই। ইরাকে একা বাসায় রেখে সারাদিন কই গিয়েছিলি? কোথাও না, ফাহাদের সাথে ছিলাম। তোর সারাদিন বাসায় আসিসনি কেন? আর খাওয়া দাওয়া করিসনি কেন? খেতে ইচ্ছে নেই তাই। এমন একটা কানের গোড়ায় দিব না, আর কোনো দিন যেন এমন না হয়। ঠিক আছে। তুই বাসায় নাই বলে একবারও প্রয়োজন মনে করলি না খোঁজ খবর নেয়ার? তুই নাই বলে সারাদিন ইরা কিচ্ছু মুখে দেয়নি। অর্ণব অবাক হলো, ওর জন্য নাকি ইরা খায়নি। এটা অর্ণবের বিশ্বাসই হচ্ছে না। ওর জন্য আবার কেন না খেয়ে থাকবে? আম্মু আবার বলল, ইরার সাথে তোর কি কিছু হয়েছে? না, আমার সাথে আবার কি হবে? তাহলে ও সারাদিন না খেয়ে আছে কেন? এত খেতে বললাম তাও খাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। অর্ণব রুমের সামনে গেল। দরজা হাত দিতেই দরজা খুলে গেল। দরজাটা খোলাই ছিল। অর্ণব ভিতরে গেল। অর্ণব ভিতরে যেতেই ইরা ওর দিকে তাকালো উদাসভাবে। তখন অর্ণব বলল, আপনি নাকি সকাল থেকে কিছুই মুখে দেননি?
কি হয়েছে বলুন আমায়। তুই আমাকে ক্ষমা করে দে, তখন আমি না জেনে শুনে তোকে এভাবে মারাটা আমার উচিত হয়নি। আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আমি কিছু মনে করিনি। আর সরি তখন ওভাবে মারার জন্য। সত্যি আমায় ক্ষমা করে দিয়েছিস? দিয়েছি। এবার বলুন সকাল থেকে কেন কিছু খাবার খাননি কেন? তুই কেন সকাল থেকে কিছু খাসনি? রাগ করে চলে গেছিস? আমার সঙ্গে আপনার কি? তোর সাথে আমার অনেক কিছু। এখন খাবি কিনা বল? না আমার খিদে নেই, আপনি গিয়ে খেয়ে আসুন। তুই না খেলে আমিও খাবো না। আজব ঝামেলায় পড়লাম তো, বললাম না আমি খাবো না। খিদে নেই, যান আপনি গিয়ে খেয়ে আসুন। না আমি খাবো না, তুই না খেলে আমিও খাবো না। আমার সাথে আপনার কি? তোর সাথে আমার অনেক কিছু, যেটা তোকে বোঝাতে পারবো না। এখন তুই খাবি কিনা বল? ঠিক আছে চলেন। কোথাও যাওয়া লাগবে না, তুই এখানে থাক, আমি খাবার নিয়ে আসতেছি। এই বলে ইরা খুশি মনে চলে গেল খাবার আনতে। অর্ণব ওই ফাঁকে ফ্রেশ হয়ে আসলো। তারপর ইরা খাবার নিয়ে এলো, কিন্তু প্লেট একটা। তখন অর্ণব ইরাকে বলল, আপনি খাবেন না? খাবো তো। তাহলে প্লেট একটা কেন নিয়ে আসলেন? এক প্লেটে খাবো। কী সব বলছেন আবোল তাবোল? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমার মাথা ঠিকই আছে, একটা প্লেটে খাবো আর তুই আমায় খাইয়ে দিবি। আমি কাউকে খাওয়াই দিতে পারবো না। দিবি না তোর ঘাট দিবে। আমি কখনোই আপনাকে খাওয়াই দিতে পারবো না, সে অধিকার আমার নেই। তাহলে আমি খাবো না। আজব তো। এখন বল তুই আমায় খাইয়ে দিবি কিনা, না হলে কিন্তু আমি খাবো না। কি ঝামেলায় পড়লাম রে বাবা। ঠিক আছে দিচ্ছি। ইরা প্লেটে খাবার তুলে দিল। অর্ণব ওকে খাইয়ে দিতে লাগলো। ওর মন চায় সারা জীবন এভাবে খাইয়ে দিতে ইরাকে, কিন্তু সেই অধিকার ওর নেই। অর্ণব ইরাকে খাইয়ে দিতে লাগলো। তখন ইরা খাবার তুলে অর্ণবকে খাইয়ে দিতে লাগলো। এক প্রকার জোর করে খাইয়ে দিল। ইস, সারা জীবন যদি এভাবে খাইয়ে দিত অর্ণব, তাহলে কতই না ভালো হতো। এসব ভাবতে লাগলো অর্ণব, আর খাইয়ে দিতে লাগলো ইরাকে। খাইয়ে দিতে দিতে বলল, আর তো কয়েকটা দিন, তারপর আপনি মুক্ত। অর্ণবের কথা শুনে ইরা খাওয়া বন্ধ করে দিল। ইরার কেমন জানি করে উঠল। তারপর অর্ণবকে বলল, মুক্ত মানে কি? কি রে? না কিছু না। অর্ণব ইরাকে খাইয়ে দিল। ইরা প্লেট রাখার জন্য গেল। অর্ণবও নিচে বিছানা করে নিল। নিচে শুতে যাবে এমন সময় ইরা রুমে এসে বলল, তুই নিচে শুইতেছিস কেন? তো আমি কি ঘুমাবো না, নাকি এখন রুমের বাইরে যেতে বলবেন? বাইরে কেন যাবি? আয় খাটে আয়। কি বললেন? আবার বলেন তো শুনি। বলছি যে খাটে আয়, নিচে অনেক ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে আবার। সেদিন তো আপনি খাটে শুইতে বাধা করেছিলেন, তাহলে আজ কেন খাটে শুইতে বলছেন? সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। আয় খাটে আয়। না, আমি নিচেই ভালো আছি। উপরে গেলে হয়তো আপনার কোনো কিছু ক্ষতি করে দিতে পারি, তাই আমি নিজেই ভালো আছি। ক্ষতি হলে হবে, উপরে আয়। মাথা কি নষ্ট নাকি আপনার? তখন আবার উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আমায় দোষ দিবেন। এত কথা বলিস কেন? বলছি না উপরে আয়। দেখুন আমি একটা খারাপ ছেলে, আমি চাই না আর অন্যের কাছে খারাপ হতে। যেটুকু খারাপ হয়েছে এটাই অনেক, তাই আর বলবেন না উপরে যেতে। এটা তোর অধিকার আছে। যেখানে সম্পর্কই নাই সেখানে অধিকার খাটানোটা বোকামি মাত্র। অধিকার সেটা তো আমার নেই। অধিকার পেতে হলে একটা সম্পর্কের দরকার। যেখানে আপনার আমার এই কোনো সম্পর্কই নাই সেখানে অধিকার কিভাবে খাটাই বলেন? অধিকার, দায়িত্ব এই শব্দগুলো প্রিয় মানুষের সাথে যায়। প্রিয় মানুষের উপর অধিকার খাটানো যায়, যে প্রিয় মানুষটা আমার নেই। আমি তো তোর প্রিয় মানুষ। হাসালে নামায়। আপনি আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষ ছিলেন একসময়, তবে এখন আর নাই। আমার প্রিয় মানুষ হলেও সেই প্রিয় মানুষটা যে আমায় তার প্রিয় মানুষ মনে করে না, সেখানে কিভাবে অধিকার খাটাবো? এই তো বোকামি করা শ্রেয়। কেন আমি তোর প্রিয় মানুষ আর তুই আমার প্রিয় মানুষ? হাসালে নামায়। অনেক মজা হয়েছে আর অনেক রাত হয়েছে, তাই ঘুমিয়ে পড়ুন। এটা বলে ইরাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অর্ণব নিচে শুয়ে পড়ল। ইরা উপরে মন খারাপ করে শুয়ে পড়ল। একটু শীত শীত লাগছে অর্ণবের। কয়েকদিন ধরে নিচে ঘুমিয়ে একটু ঠান্ডা লেগে গেছে। ওর মনে হচ্ছে জ্বর আসবে। শীত শীত ভাব হচ্ছে, কিছুই করার নাই। নিচে শুয়ে চোখ বুজে ভাবতে লাগলো একটু আগে বলা ইরার কথাগুলো। অধিকার, দায়িত্ব ও কর্তব্য। অধিকার তো তার উপরেই খাটানো যায় যার প্রতি আমাদের দায়িত্ব আছে। যেখানে কোনো সম্পর্কে দায়িত্বই নেই সেখানে তো অধিকার খাটানো বোকামি মাত্র। ইরা কি বলল? আমি নাকি অনেক আমি নাকি ওর প্রিয় মানুষ? আজ পর্যন্ত কারো অপ্রিয় থেকে প্রিয় হতে পারলাম না, আর আজ আমি তোর প্রিয় মানুষ ভাবতে অবাক লাগে। একটু আগে ইরার বলা কথাগুলো শুনে
প্রমাণিত হয় সে আমাকে ভালোবাসে। এটা কি আদৌ সম্ভব? সে তো আমার কাছে মুক্তি চেয়েছে, তাহলে আজ আমি কি করে তার প্রিয় মানুষ হলাম? তাকে মুক্তি দিয়ে দিব আমি? আমি কখনোই তার প্রিয় মানুষ হতে পারি না, এটা জীবনেও সম্ভব না। হয়তো নিচে শুইতেছি দেখে একটু মায়া হলো, তাই মনে হয় এমন করলো। আসলে একটা মানুষের কাছে অনেক দিন থাকলে তার প্রতি একটু মায়া হলেও মায়া জন্মায়। আমার প্রতি কি তার একটু মায়া জন্মেছে? আমার তো মনে হয় না। এইসব নানা রকম চিন্তা ভাবনা নিয়ে কখন যে ঘুমিয়ে গেল অর্ণব মনে নেই। এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যায় ইরার। নিচে তাকিয়ে দেখে যে অর্ণব ঠান্ডায় কাঁপতেছে। তাই তাড়াতাড়ি ইরা নিচে নেমে অর্ণবের কপালে হাত দিয়ে দেখে যে প্রচণ্ড কপাল গরম, প্রচণ্ড জ্বর এসেছে। তাই ইরা কোনো কিছু না ভেবে অর্ণবকে তুলে বিছানায় শুয়ে দিল। তারপর একটা বাটিতে পানি নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো মাথায়। ইরা অর্ণবের মাথায় জলপট্টি দিতে লাগলো, আর অর্ণব ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় জ্বরের কারণে অর্ণবের মুখ থেকে বেরিয়ে এলো, কি করে বোঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমায় যদি এই বুকটাকে চিরে দেখাতে পারতাম যে কতটা ভালোবাসি তোমায়, তোমাকে যে আমি অসম্ভব ভালোবাসি। তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমার বেঁচে থাকার ইচ্ছাটাই যে মরে যাচ্ছে। তুমি কেন আমাকে কষ্ট দাও? তোমাকে আমি সেই ছোট্টবেলা থেকে কতটা ভালোবাসি সেটা যদি তুমি জানতে। তুমি অনেক কষ্ট দাও। তুমি খুব পচা, খুব পচা, খুব খুব পচা। অনেক অনেক কষ্ট হয় আমার, আমি আর নিতে পারছি না এগুলো। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। সত্যি সত্যি মরে যাব আমি তোমাকে না পেলে। আমি মানছি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমি যা করেছি সব আমার ভালোবাসার কারণে করেছি, তোমাকে পাওয়ার কারণে করেছি। তাই বলে এতটা কষ্ট দিবে আমায়? নিজের থেকে বেশি ভালোবাসি তোমায়। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তবে সেদিন এই অর্ণব নামের খারাপ ছেলেটা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। তোমায় ছাড়া কোনোদিনও বাঁচতে পারবো না। কেন তুমি আমায় বোঝো না? আম্মু ছাড়া আমায় কেউ বোঝে না, কেউ বোঝে না, কেউ না। এসব আরও নানান ইমোশনাল কথা অর্ণবের মুখ থেকে বের হতে লাগলো। এদিকে ওর কথা শুনে ইরার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এসব কথা শুনে চোখ ভিজে উঠল ইরার। এতটা ভালোবাসে অর্ণব তাকে কল্পনাও করতে পারেনি ইরা। অর্ণব যে এতটা কষ্ট পাচ্ছে তার জন্য এটাও ভাবতে পারেনি ইরা। এমনটা নয় যে ইরা অর্ণবকে ভালোবাসে না, সে অর্ণবকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছে। সেও যে খুব খুব ভালোবেসে ফেলেছে অর্ণবকে। তখন ইরা মুচকি হেসে বলল, তোকে তো অনেক আগেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলতে পারিনি যে আমি তোকে ভালোবাসি। কোনো এক অদৃশ্য শক্তি আমায় বাধা দিচ্ছে। কিভাবে বোঝাই আমি তোকে আমি কতটা ভালোবেসে ফেলেছি? খুব শীঘ্রই তোমার সব কষ্ট ভুলিয়ে নিজের করে নেব তোমাকে। আর কোনো কষ্ট পেতেই দেব না। খুব শীঘ্রই তোমাকে আপন করে নেব, তোমার অভিমান ভাঙিয়ে। এসব কথা অর্ণব শুনতে পায়নি, কারণ সে ঘুমিয়েছিল। এসব কথা বলে এরা অর্ণবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল সকাল ঘুম ভেঙে যায় অর্ণবের। বুকে কিছু ভারী অনুভব হতেই ওর ঘুম ভেঙে যায়। বুকের দিকে তাকাতেই দেখে কোনো একটা মেয়ে ওর বুকের উপরে শুয়ে আছে। চুলগুলো তার মুখের সামনে থাকায় চেনা যাচ্ছে না। মুখের চুলগুলো সরাতেই অর্ণব শকড। দেখলো ইরা ওর বুকের উপরে শুয়ে আছে। এমনটা কখনো কল্পনাই করতে পারেনি অর্ণব। তার কেমনে কি তার ভালোভাবে দেখলো যে অর্ণব উপরে। ইরাকে অর্ণব জড়িয়ে ধরে আছে, আর ইরা অর্ণবকে দেখে ইরাকে ছাড়িয়ে লাফ মেরে ঘুম থেকে উঠে পড়ল অর্ণব। ও এভাবে উঠে পড়ায় ইরার ঘুম ভেঙে গেল। তখন ইরা অর্ণবের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কি হলো, এবার উঠে পড়লি কেন? আমি উপরে এসে কখন আপনাকে জড়িয়ে ধরলাম? সেটা আমি কি জানি? তুই আমাকে জড়িয়ে ধরলি কেন বল? বিশ্বাস করুন আমি ইচ্ছা করে কিছুই করিনি। আমি আবার কখন উপরে উঠলাম? আমি কি জানি, মনে হয় রাতে ভূত এসেছিল। না হয় তোর রাতে হাঁটার অভ্যাস আছে ঘুমের মধ্যে। বিশ্বাস করুন আমি ইচ্ছা করে কিছুই করিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। দিতে পারি ক্ষমা করে, তবে একটা শর্তে। কি শর্ত? তোকে আমায় নিয়ে ঘুরতে যেতে হবে, আর আগের মতো তুমি করে বলতে হবে। ঠিক আছে ঘুরতে নিয়ে যাব, কিন্তু তুমি করে বলতে পারবো না। কেন পারবি না? আগে তো বলতি। আগে বলে ভুল করে ফেলেছি, তাই আর চাই না তুমি করে বলতে। তুমি করে বলবি কিনা বল। না, আমি আপনি করে বলবো। আপনি আমার সিনিয়র, একমাত্র ফুফাতো বোন বলে কথা। আমি তোর কয় জন্মের বোন লাগি রে? আজ থেকে তুমি করে বলবি। না আমি পারবো না। তুই কেন, তোর ঘাড় বলবে। বল, তুই উপরে এসে আমাকে কেন জড়িয়ে ধরলি বল। কি মুশকিলে বললাম রে বাবা। ঠিক আছে, আজ থেকে আপনাকে তুমি করে বলবো।
আজ থেকে নয়, এখন থেকেই বল। ঠিক আছে বলবো। এই তো গুড বয়। এই বলে ইরা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আর অর্ণব ভাবলার মতো দাঁড়িয়ে থাকলো, মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলো। আমি আবার কখন রাতে উপরে গিয়ে ইরাকে জড়িয়ে ধরলাম, মাথার মধ্যে কিছুই আসতেছে না। আমার তো আবার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস নাই, হয়তো ভুল করেই চলে গিয়েছে ঘুমের মধ্যে হেঁটেই। এসব কাউকে বলা যাবে না, মান সম্মানের বিষয়। ইরার মাথায় কি চলতেছে কিছুই বুঝতে পারতেছি না। আপু আর আপনিও বলতে মানা করতেছেন, আবার আমার সঙ্গে নাকি ঘুরতে যাবে। কী সব চলছে আল্লাহই জানে। আমাকে আবার ভালো টালো বেসে ফেললো নাকি মনে হয় না ভালোবাসে। ভালোবাসলে হয়তো বলে দিত, মনে হয় ঘরের মধ্যে থেকে ভালো লাগতেছে না, তাই হয়তো ঘুরতে যাবে। এসব ভেবে বসে রইল অর্ণব। কিছুক্ষণ পর ইরা ফ্রেশ হয়ে এলো। শাওয়ার নিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। চুল মুছতে মুছতে বেরিয়ে এলো ইরা। অসম্ভব সুন্দর পরীর মতো লাগছে তাকে। চুল মুছতে মুছতে ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, আর চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। দৃশ্যটাই মনে মুগ্ধকর। অর্ণবের মন চায় পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে তার লম্বা ভেজা চুলে মুখ ডুবিয়ে দিতে, কিন্তু কি করার। আশাই রয়ে গেল অর্ণবের। ওর এই আশা কোনোদিনও পূর্ণ হবার নয়। একটা মানুষের তো আর সব কিছু পূর্ণতা পেতে নেই। এরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতেছে আর অর্ণব এই দৃশ্যটা উপভোগ করতেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণব ইরার দিকে। যার ঘরে বউ আছে সেই বুঝে এই একটা ফিলিংস, অনুভূতি। আপনাদের এই অনুভূতি পেতে হলে বিয়ে করতে হবে। তাই আর দেরি না করে যান, বিয়ে করে ফেলুন। অর্ণব এক ধ্যানে ইরার দিকে তাকিয়ে আছে, ওর কোনো হুঁশ নেই। ইরা চুল মুছতে মুছতে কখন যে অর্ণবের সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। ইরার তুড়িতে অর্ণবের ধ্যান ভাঙল। তখন ইরা বলল, কিরে, এভাবে কি দেখতেছিস? তোমাকে দেখতেছি। যত দেখি ততই মনে হয় মন ভরে না। মন চায় তোমার ওই ভেজা চুলে মুখ ডুবিয়ে দেই। তোমার ওই ভেজা চুলের স্বাদ নেই। অর্ণবের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল কথাগুলো। যা ইচ্ছে করতে পারিস, বাধা দিয়েছে কে? না, ইয়ে মানে সরি, ভুল করে বলে ফেলেছি। এটা বলে অর্ণব তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এখানে থাকলেই সব শেষ। আর ইরাই বা কি বলল? মাথা পুরো হ্যাং মারতাছে অর্ণবের। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে, মান সম্মান সব শেষ ওর। এসব ভাবলে অর্ণবের মাথার তার ছিঁড়ে যাবে। তাই এসব না ভেবে অর্ণব গোসলটা সেরে নিল। এই যে পড়লো ফাটা বাসে, কাপড় আনে নাই অথচ গোসল সেরে নিল, পড়লো মহা বিপদে। অর্ণব ওয়াশরুমের দরজা হালকা খুলে দেখলো কেউ নাই। তাই ভাবলো ওয়াশরুম থেকে বেরিয়ে কাপড়টা নিয়ে আসবে। কাপড় নিয়ে আসার জন্য ওয়াশরুম থেকে এক পা বার করতেই পরক্ষণেই মনে পড়লো কাপড় নিতে নিতে এমন সময় যদি কেউ রুমে চলে আসে তাহলে মান সম্মান সব শেষ। অর্ণব তাই ওয়াশরুম থেকেই আম্মু আম্মু করে কয়েকটা ডাক দিল, কিন্তু কেউ আসলো না। তাই এক প্রকার বাধ্য হয়ে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো কাপড় নিতে। অর্ণব ওয়াশরুম থেকে বের হয়ে আলমারির কাছে যেতেই কেউ একজন রুমে প্রবেশ করলো। তাকিয়ে দেখলো ইরা। ইরা অর্ণবকে দেখে কোনো রিয়েক্ট করলো না। তা দেখে অর্ণব মনে মনে বলে, কি মেয়ে রে বাবা, লজ্জা শরম বলতে কিছুই নাই। ইরা সেখানেই দাঁড়িয়ে আছে, অর্ণবের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অর্ণব আবারও মনে মনে বলে, মনটা চায় গিয়ে মুখটা ভেঙে দেই, লজ্জা শরম বলতে কিছুই নাই। এই মুহূর্তে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করতেছে। অর্ণব আর সেখানে না দাঁড়িয়ে দিল এক দৌড়। এক দৌড়ে চলে আসলো ওয়াশরুমে। মান সম্মান সব শেষ। ওয়াশরুমের দরজা ফাঁক করে হালকা মাথা বের করে দেখলো এরা বিছানায় বসে পা দুলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। একটা কাজও হলো না, না পারলো কাপড় আনতে, উল্টো সব মান সম্মান শেষ। অর্ণব বলল, এই যে শুনছেন? আবার আপনি? ঠিক আছে, তুমি করে বলছি। কাপড় আনিনি, একটু এনে দিবেন প্লিজ। আমি নিয়ে যেতে পারবো না, তুই এসে নিয়ে যা। দেখছেন কি মেয়ে রে বাবা, এই মেয়ের মাথায় আর মনে কি আছে কিছুই বুঝতে পারছি না। লজ্জা শরম কি সব সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে নাকি কিছুই বুঝলাম না। লুচ্চা মেয়ে কথাকার। অর্ণব এই কথাগুলো মনে মনে বলে এবার ইরাকে উদ্দেশ্য করে বলল, দিন না প্লিজ। আমি দিতে পারবো না, তুই এসে নিয়ে যা। থাক, আপনার দেওয়া লাগবে না, আমি আম্মুকে ডাকছি। এই বলে আম্মু আম্মু বলে কয়েক ঘন্টা চেঁচালাম, কিন্তু এলো না। মনটা চায় হাড়পিক খেয়ে মরে যায়। আম্মু আর ফায়ার সার্ভিস দুটোই এক, সঠিক সময় কোনোটাই আসে না। তখন ইরা বলল, ডেকে লাভ নেই, আসবে না, রান্না করতেছে। কেন এমন করছেন আমার সাথে? দিন না প্লিজ। না, তুই নিয়ে যা। আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? সব কি শরবত করে গুলি খেয়েছেন নাকি? বারে, বরের কাছে আবার লজ্জা শরম কিসের? কিসের বর, কার বর? মাথায় সমস্যা আছে নিশ্চিত। যান গিয়ে ডাক্তার দেখান।
আমার মাথা ঠিকই আছে। তুই যদি কাপড় নিস তাহলে এখানে নিয়ে যা, তাহলে এসে নিয়ে যা। থাক, নিবই না, বেরোবই না এখান থেকে। ঠিক আছে, দেখি কতক্ষণ ভেতরে থাকতে পারিস। ঠিক আছে, দেখা যাবে। আমার কাছে আমার মান সম্মান আগে। আমি দরকার হলে মইরা যামো, তবু আমার মান সম্মানের আত্মহত্যা করামো না। এটা ছেলে জাতির উপর হুমকিমূলক। এই বলে অর্ণব ওয়াশরুমের মধ্যেই থেকে গেল। এক বিচ্ছিরি মুহূর্ত। এই মেয়েটার মাথায় কী চলছে কিছুই বুঝতে পারছে না অর্ণব। মনে হয় মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, না হলে এভাবে বলে মেয়েরা নাকি অনেক লাজুক হয়। কিন্তু এ তো অর্ণব দেখছে পুরো লজ্জাকে গুলে শরবত খেয়েছে। ওয়াশরুমের ভিতরে থাকতে থাকতে 5, 10, 20 মিনিট হয়ে গেল, কেউ এলো না। মাঝে মাঝে দরজা ফাঁক করে দেখে যে ইরা বিছানায় বসে বসে পা দুলাচ্ছে আর ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে। আর 5 মিনিট পর ওয়াশরুমের দরজা ঠক ঠক আওয়াজ হলো। তখন অর্ণব ওয়াশরুমের মধ্যে থেকে বলল, কে? কার আসার কথা এখানে? আমি থাকবো নাকি? প্লিজ কাপড়গুলো দিন না। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, দরজাটা খোল আর কাপড়গুলো নে। অর্ণব দরজাটা হালকা ফাঁক করলো। মাথাটা বের করে দেখলো সত্যি সত্যি এরা কাপড় নিয়ে এসেছে। মনে হয় এতক্ষণে মাথায় সুবুদ্ধি হইল। তারপর অর্ণব হাত বের করে কাপড়গুলো নিল। কাপড়গুলো নিয়ে পরে ওয়াশরুম থেকে বের হলো। দেখলো এরা বিছানায় বসে আছে আর মুচকি মুচকি হাসছে। গা পিত্তি সব জ্বলে যাচ্ছে অর্ণবের। তখন ইরা ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিরে, কেমন শাস্তি পেলি? আমিও এর শেষ দেখে ছাড়বো। এক পোষে গরম থুক্কু এক মাঘে শীত যায় না। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা, তখন কি কিছু আপনি দেখেছেন? দেখেছি তো অনেক কিছুই, যা বলতে পারবো না। ইরার কথায় অর্ণব মনে মনে বিলাপ করে। হাই হাই, এই মেয়ে কয় কি? আমার মান সম্মান সব কাজ থুক্কু প্লাস্টিক। তার মানে সব কিছু দেখেছে, সব শেষ। এখন আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? এই মুহূর্তে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। অর্ণব এসব ভাবতেছিল, তখন ইরা বলল, কিরে, কি ভাবছিস? সত্যি কি আপনি কিছু দেখেছেন? না, কিছুই দেখিনি। তুই তো টাওয়াল পরেছিলিস, কিভাবে দেখবো? আর টাওয়ালটা না পরেও আসতে পারতি। যাক বাবা, কিছুই দেখেনি, তাহলে মান সম্মান দেখলে মান সম্মান সব শেষ। আমার পিঠ থুক্কু মুখ সমাজে দেখাতে পারতাম না। যাক বাবা, বাঁচলাম। এগুলো মনে মনে ভাবে অর্ণব ইরাকে বলল, তো তখন আপনি হঠাৎ করে রুমে কিভাবে এলেন? তুই তো হাম্বা হাম্বা গরুর মতো চিল্লাচ্ছিস। ও আসলে দোষটা আমারই। তখন যদি না ডাকতাম তাহলে রুমে আসতে না, আর চুপচাপ কাপড়গুলো নিয়ে আসতে পারতাম। মারো মোঝে, হ্যাঁ মারো। মনে হচ্ছে নিজের চুলগুলো নিজে ছেড়ে দিই। তখন এরা বলল, চল নিচে চল, খাওয়ার জন্য ডাকতেছে। ঠিক আছে চলেন। ইরার সাথে নিচে গিয়ে খাবার খেয়ে নিল অর্ণব। খাওয়ার সময় দেখলো পায়ে সুড়সুড়ি হচ্ছে। ইরার দিকে তাকাতেই দেখলো ইরা মুচকি মুচকি হাসছে। অর্ণবের আর বুঝতে বাকি রইল না কিছু। এই মেয়েটার মাথায় তার ছিল নাকি কিছুই বুঝতে পারছি না। কখন কি করে, কার মনে কি আছে কেউ জানে না, নিজেরাও জানে কিনা সন্দেহ। লোকে আবার পাগল টাগল হয়ে গেল নাকি বলা যাবে না, হইতেও পারে। কোনো রকমে খেয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল অর্ণব। বাসা থেকে বেরিয়ে ফাহাদকে ডেকে নিল। তারপর ফাহাদের সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তারপর অর্ণব বাসায় চলে এলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই ইরা দরজা খুলে দিল। অবাক হলো, কারণ অর্ণবের আম্মু ছাড়া কেউ দরজা খুলে দেয় না। আজকে ইরা খুলে দিল ভাবতে অবাক লাগছে। আর মনে হয় অর্ণবের জন্যই অপেক্ষা করছিল, কারণ কলিং বেল চাপ দিতেই সাথে সাথে দরজা খুলে দিল ইরা। অর্ণব আর কিছু না ভেবে রুমে গেল। খুব ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে দিল এক ঘুম। বিকেল টাইমে বুকের উপর কিছু ভারী অনুভব করলো অর্ণব। তার দম বন্ধ হওয়ার উপক্রমে অর্ণবের ঘুমটা ভেঙে গেল। কেউ মনে হচ্ছে অর্ণবের ঠোঁট দুটো চুষছে স্ট্রবেরির মতো। এটা স্বপ্ন ভেবে কিছুই করলো না অর্ণব। আস্তে আস্তে ওর ঠোঁট দুটো কেউ বেশি বেশি করে চুষতে লাগলো। এটা স্বপ্ন হলেও বাস্তব রকমের অনুভূতি কেউ হার মানাবে। কি একটা অনুভূতি তা বলে বোঝাতে পারবো না আপনাদের। স্বপ্ন ভেবে অর্ণব ঠোঁটে দিল এক কামড়। সাথে সাথে কারো আউ করে চিৎকারের শব্দ পেল। লাফ মেরে উঠল অর্ণব। কি হলো কিছুই বুঝতে পারলো না। অর্ণব তো স্বপ্নই দেখছিল, তাহলে এভাবে চিৎকার দিল কে? এমন সময় দেখলো ওর পাশে ইরা দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁট দিয়ে একটু করে রক্ত বেরোচ্ছে। মাথায় কিছুই ঢুকতেছে না অর্ণবের। মাথা পুরো ফ্রি ফায়ার খেললে যেমন ল্যাক মারে ফোন, তেমনই ওর মাথা ল্যাক মারতেছে, মাথায় কিছু আসতেছে না। কি হলো এখানে? আর ইরার ঠোঁট হতেই বা রক্ত কেন বের হচ্ছে? অর্ণব তো স্বপ্নে ঠোঁটে কামড় দিয়েছিল। স্বপ্নে কামড় দিলে কি কারো ঠোঁট থেকে রক্ত পড়ে নাকি? তার মানে একটু আগে অর্ণব যেটা স্বপ্ন ভাবলো সেটা সত্যি, সেটাই বাস্তব। কেমনি কি? এটা ভাবতেই অর্ণব অজ্ঞান হয়ে যাচ্ছে। ইরার দিকে তাকিয়ে দেখলো মুচকি মুচকি হাসছে লজ্জা পেয়ে। অর্ণব হাবলার মতো তাকিয়ে রইল ইরার দিকে।
অর্ণবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইরা বলল, কিরে এভাবে হাবলার মতো তাকিয়ে আছিস কেন? এইটা কি হলো কিছুই বুঝতে পারলাম না। এত বুঝতে হবে না তোকে, রেডি হ তাড়াতাড়ি। রেডি হব মানে কি? তুই যে এখন ঘুরতে নিয়ে যাবি বলেছিলিস, যা তাড়াতাড়ি রেডি হ। ঠিক আছে হচ্ছে, আপনি রুম থেকে যান। রুম রুম থেকে যাব কেন? রেডি হব, রুম থেকে যান। রুম থেকে যাব কেন? রেডি হ। আমি কি বাধা দিছি নাকি? সত্যি মাথায় সমস্যা আছে। এই বলে অর্ণব একটা ব্ল্যাক শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো পরে। বের হয়ে দেখে ইরা নেই। আসলে এই মেয়েটার মাথায় সমস্যা আছে। 2 মিনিট আগে গেলে কি হতো? সত্যিই মেয়ে মানুষের মন বোঝা কঠিন। তারপর অর্ণব ব্ল্যাক শার্ট আর প্যান্ট পরে শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করে নিল। একটা কালো ব্র্যান্ডেড ঘড়ি পরে নিল। চুলগুলো বরাবরের মতো সাজিয়ে নিল। তৈরি হয়ে রুম থেকে বের হলো। রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলো এরা সোফায় বসে আছে, কালো একটা শাড়ি পরেছে। সত্যি অসাধারণ লাগছে তাকে। আজীবন দেখলেও মায়া কমবে না তার প্রতি অর্ণবের। যে কেউ ওদের দেখলে বলবে কপত কপতি। অর্ণব নিচে নেমে এলো। এরা অর্ণবের দিকে হাঁ করে তাকিয়ে রইল। তা দেখে অর্ণব শার্টটা ঝাঁকিয়ে একটু ভাব নিল। এটা দেখে এরা রেগে তাকালো। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে বাইরে এলো। বাইরে এসে বাইকের কাছে যেতেই এরা বলল, কিরে বাইকের কাছে আসলি কেন? তো যাব কিভাবে? বাইক না রিক্সায় যাব। বাইকে যাব না। কেন, বাইকে গেলে কি সমস্যা? আর রিক্সায় আমার ভালো লাগে না। বাইকে নিয়ে যাব না ব্যাস। আর সেই দিন কি রিক্সায় ভালো লাগে নাই? ঠিক আছে চলেন। কিরে তুই আবার আপনি করে বলছিস? মুখ ফসকে বেরিয়ে গেছে, আর বলবো না, চলেন। ইরা আর অর্ণব একটা রিক্সা নিল। সেদিনের মতো আজও একই অবস্থা। রিক্সায় জায়গা কম, ইরার সাথে অর্ণবের শরীর স্পর্শ হচ্ছে। অর্ণব একপাশে চেপে বসতেছে আর ইরা শুধু ওর দিকে চেপে আসতেছে। এক সময় অর্ণব রিক্সার এক প্রান্তে চলে এসেছে। তখন ইরা বলল, কিরে তুই পড়ে যাবি তো, এদিকে চেপে আয়। না থাক, আমি এখানে ঠিক আছি। না এদিকে আয় বলছি। এই বলে ইরা অর্ণবকে টেনে নিল, তার পাশে ঘেঁষে বসিয়ে দিল। আর অর্ণবের হাত ধরে রইল। কি এক অন্যরকম অনুভূতি। এরা হাত ধরেই আছে, ছাড়ার কোনো নাম নেই। মনে হয় এই হাত জীবনেও ছাড়বে না। এরা তার চুলগুলো ছেড়ে দিল। চুলগুলো মনে হয় জীবন পেয়েছে ছাড়া পেয়ে। চুলগুলো ফুরফুর করে উঠছে বাতাসের তালে তালে। চুলগুলো অর্ণবের মুখেও ছিটিয়ে পড়ছে। কি এক অন্যরকম ফিলিংস। এভাবে নানা অনুভূতি আর ফিলিংসের মাধ্যমে অর্ণবরা চলে এলো একটা পার্কে। এখানে ইরাই আসতে বলেছিল। তারপর ইরা আর অর্ণব পার্কের ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখে সবাই যে যার মতো প্রেম করছে। এখানে কেন নিয়ে এলো বুঝতেছে না অর্ণব। ইরা তো অর্ণবের হাত ধরেই হাঁটছে আর কথা বলে যাচ্ছে। অর্ণব শুধু তার কাণ্ডগুলো দেখছে। ইরা একটু হাঁটাহাঁটি করে একটা বেঞ্চে নিয়ে গেল বসতে। অর্ণব বসতে ইরা ওর কোলে বসে পড়লো। ও মা গো, হাড্ডি ভেঙে গেল মনে হয় আমার। কি ভারী রে বাবা, দেখতে তো ভেটকি মাছের মতো। কি হলো, কোলে বসলেন কেন? নামুন বলছি, নামুন। না নামবো না। আমার কোলে কেন বসলেন? আরও তো জায়গা আছে। আমার মন চাইছে বসছি। বেশি বকবক করবি না। বেশি বকবক করলে এখন চেঁচামেচি করে মানুষজন ডেকে গণধোলাই খাওয়াবো। কিছু বলবো না, আপনার যা ইচ্ছা করুন। গণধোলাই খাওয়ার ইচ্ছে নাই, আর তো কয়েকদিন মাত্র। আর কয়েকদিন মাত্র কি? না কিছু না, এমনি বললাম। কি মেয়ে রে বাবা, মানুষ ডেকে ধোলাই খাওয়াবে? কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। ইরা অর্ণবের কোলে বসে নানান কথা বলতে লাগলো। ইরা এদিকে কথা বলছে আর অর্ণব তার দিকে তাকিয়ে আছে। অর্ণব তার দিকে তাকিয়ে আছে দেখে ইরা ওর সামনে তুড়ি মেরে বলল, কিরে আমি বকবক করে যাচ্ছি, তোর কোনো হুঁশ নেই? কি? কিছু না, যা একটা আইসক্রিম নিয়ে আয়। আইসক্রিম কি করবেন? আইসক্রিম মানুষ কি করে, যা নিয়ে আয়। ঠিক আছে, 2টা আনছি। না একটা নিয়ে আয়। তুই একটা দিয়ে কি হবে, আমি খাবো না। একটা আনবি নাকি আমি মানুষ ডাকবো? হাত ঠিক আছে যাচ্ছি, সব সময় মানুষের ভয় দেখান কেন? এই বলে অর্ণব চলে এলো, কিন্তু সাথে বকবকও করতে লাগলো। সব সময় মানুষের ভয় দেখায়। দেশটাকে মেয়ের ছেলেদের কথার কোনো দাম নেই। মেয়েরা যেটা বলবে সেটাই। ইচ্ছায় হারিয়ে যাইতেছে এই দেশে থাকার। একটু দূরে একটা আইসক্রিমের দোকান ছিল। সেখান থেকে একটা আইসক্রিম নিয়ে এসে ইরার হাতে দিল অর্ণব। ইরার হাতে আইসক্রিম দিয়ে অর্ণব পাশে বসে পড়লো। ইরা উঠে আবার অর্ণবের কোলে বসে পড়লো। কি জ্বালাই পড়লো রে বাবা। তখন ইরা আইসক্রিমটা নিয়ে অর্ণবের মুখের সামনে ধরে বলল, কর। আমি আইসক্রিম খাবো না, আর খেলেও আমায় দিন, আমি খেতে পারবো। হা কর বলছি। আমার হাতে খেতে হবে, না হলে মানুষ ডাকবেন তো? থাক, ডাকার লাগবেন, আমি খাচ্ছি। ইরা অর্ণবকে আইসক্রিম খাইয়ে দিতে লাগলো। আহা কি এক শান্ত অনুভূতি। এই ফিলিংসটা নেওয়ার জন্য হলেও একটা বিয়ে করা প্রয়োজন। ইরা অর্ণবকে খাইয়ে দিচ্ছে আর বিভিন্ন কথা বলছে। আইসক্রিমটা প্রায় অর্ধেক শেষ। তখন ইরা বলল, এবার আমায় খাইয়ে দে।
আপনাকে খাইয়ে দিব মানে? আপনার হাত নেই আর আমার মুখে লাগানো আইসক্রিম আপনি খাবেন? খাবো, তুই খাইয়ে দে। আমি দিতে পারবো না, নিজে খান। আমি তোকে খাইয়ে দিছি, এখন তুই আমাকে খাইয়ে দিবি হিসাব অনুযায়ী। কি জ্বালায় পড়লাম রে বাবা। ঠিক আছে দিচ্ছি, না হলে তো আবার মানুষ ডাকবেন। কি মাইন্ডের ছিপাই পড়লাম রে বাবা। হিসাব অনুযায়ী নাকি খাইয়ে দিতে হবে। কি আর করার, আমি ইরাকে খাইয়ে দিচ্ছি আর ইরা আরাম করে খাচ্ছে। ঠোঁটের আশেপাশে আইসক্রিম লেগে আছে, দেখতে পুরো ঠোঁট বাচ্চাদের মতো লাগছে। আমারও ভালো লাগতেছে না। ইরাকে আইসক্রিম খাওয়াই দিল অর্ণব। তারপর ইরা আর অর্ণব আরও অনেক জায়গায় ঘুরলো। সত্যি খুব খুশি খুশি লাগছে প্রিয় মানুষটার সাথে এত সময় কাটাতে পেরে অর্ণবের। প্রিয় মানুষটা ওর না হোক, তবুও অনেক খুশি খুশি লাগছে। রাত হয়ে গেছে, বাইরে ডিনার করে এসেছে ওরা। এখন বাড়ির থেকে একটু দূরে আছে, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। রাস্তায় কোনো মানুষ নেই, পাশ দিয়ে গাড়িগুলো শাসা করে ছুটে চলেছে। ইরা আর অর্ণব যাচ্ছে, ইরা ওর হাত ধরে হাঁটছে। মুহূর্তটা মনে রাখার মতো। ইরাকে দেখে অর্ণব কিছুই বুঝতেছে না। সারাদিন অর্ণবের হাত ধরে রইল। ইরা কি অর্ণবকে ভালোবাসে? এরকম নানা কথা মনে হতে লাগলো অর্ণবের। অর্ণব এসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে ইরার সাথে হেঁটে মুহূর্তটা মনে রাখতেছে। কিছুক্ষণ হাঁটার পর বাসায় চলে এলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। ওরা বাইরে থেকে খেয়ে এসেছে, তাই আর খাবার খেলো না। তারপর রুমে এসে ফ্রেশ হলো। ইরাও ফ্রেশ হয়ে আসলো। তখন অর্ণব নিচে বিছানা করতে লাগলো। এমন সময় ইরা বলল, কি রে, নিচে বিছানা করতেছিস কেন? কেন, আমি কি ঘুমাবো না? আমি কি ঘুমাতে বাধা করছি নাকি? তুই আমার সাথে উপরে ঘুমাবি। আমি ঘুমাতে পারবো না বলা তো যায় না, খারাপ কিছু করে দিতে পারি। খারাপ কিছু করলে আমারই ভালো, আর তুই উপরে উঠ। না, আমি উপরে ঘুমাবো না আপনার সাথে। বলছি না তুই আমার সাথে ঘুমাবি? আমার রাগ উঠাবি না বলে দিলাম। না, আমি ঘুমাবো না। ঠিক আছে, আম্মুরে রাখতেছি। আর বলবো তুই আমারে মারছিস, আর তুই সিগারেট খাস, সেই ছবিগুলো আছে, ওইগুলো দেখিয়ে দিব। প্লিজ দেখায়েন না, আমি উপরে শুইতেছি। আচ্ছা একটু কথা বলুন। বল, কি বলবি? আমার আম্মু আপনার আম্মু হলো কবে? কেন, তুই জানিস না? না জানি না, এতদিন তো মামি বলে ডাকতেন। সময়ের সাথে সব পরিবর্তন হয়। আর তুই এত বক বক না করে শুয়ে পড়, না হলে আম্মুকে ডাকতেছি। সব সময় ভয় দেখান। ঠিক আছে, আর তো কয়েকটা দিন। সেই দিনও বললি আর কয়েকদিন, আজও বললি আর কয়েকদিন। কয়েকদিন কি হয়েছে? এই যে তোমায় মুক্তি দিয়ে দিব। তুমি তো ডিভোর্স চেয়েছিলে। আমি সব কথা বলছি উকিলের সাথে। কয়েকদিন পর সব কাগজ রেডি হয়ে যাবে, তারপর আপনি মুক্ত। আমার মতো খারাপ মানুষের মুখ আর দেখতে হবে না তোমার। তুমি মুক্ত, তুমি মুক্ত। হা হা হা। কথাগুলো বলতে অনেক কষ্ট হলো অর্ণবের। মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে ওর। কিন্তু শত কষ্ট হলেও এটাই বাস্তব। ইরা মুক্তি চেয়েছে ওর কাছ থেকে, আর অর্ণব সেটা দিবেই। ভালোবাসা তো জোর করে বেঁধে রাখা যায় না। ইরা অর্ণবের না পাওয়া এক পবিত্র ভালোবাসা। এদিকে অর্ণবের কথা ইরার বুকটা কেঁপে উঠল। ধক করে উঠল ইরার বুকটা। ইরার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ইরার সাথে সাথে অর্ণবকে জড়িয়ে ধরল। শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, কি বললি তুই? আমায় মুক্ত করে দিবি? আমি চাই না মুক্তি। আমি তোর বুকের মধ্যখানে বন্দি হয়ে থাকতে চাই। তুই কেন বুঝিস না আমি যে তোকে কতটা ভালোবাসি? তুই কি কিছুই বুঝতে পারিস না? আমি তোকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। মুখ ফুটে বলতে পারিনি ঠিকই, কিন্তু তোকে অনেক ভালোবাসি। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমি তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তোর উপর একটু রাগ ছিলাম, তাই এমন করছি। তোকে যে অনেক ভালোবেসে ফেলেছি। তুই আমায় ছেড়ে যাস না। তুই ছেড়ে গেলে আমি হয়তো মরে যাব। ছেড়ে যাস না আমায়। আমায় দরকার হলে ঘরের এক কোণে জায়গা দিলেই হবে। তোকে যে অনেক ভালোবাসি, যা বলে প্রকাশ করতে পারবো না। তুই আমার না বলা ভালোবাসা। কথাগুলো বলি ইরা অর্ণবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এদিকে ইরা অর্ণবকে এত ভালোবাসে সেটা ভাবতেও পারেনি অর্ণব। সাথে সাথে ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথাও যাব না পাগলি। আমি যে তোমায় ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। আমি তোমায় বুকের মাঝে যতনে রাখতে চাই। তোমায় যে অনেক অনেক ভালোবাসি। আমি তোমার, শুধু তোমার। এই জীবনে তোমায় ছাড়া আর কিছু চাই না। আমি অনেক কিছুই অনেক অনেক ভালোবাসি তোমায়। ইরা অর্ণবের কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরলো অর্ণবকে। অর্ণবও তাকে খুব যতনে বুকে জড়িয়ে নিল। ইরা ওর বুকে মাথা রেখে কেঁদেই চলেছে। তখন অর্ণব ইরার মাথাটা ওর বুক থেকে উঠিয়ে বলল, কি হলো বউ, কাঁদছো কেন? এমনি। বউ, তোমার কিন্তু কাঁদলে অনেক কিউট লাগে। মন চাই থাপড়াইতে, আরও কাদাই। তো থাপড়াইয়া কাঁদা না দেখি। বউ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করে বললাম। আমার কিউট বউটা। বেঁচে গেলি। আচ্ছা বউ, একটা কথা বলি। কি কথা? আমাদের তো বাসর হয় নাই, তাই যদি আজকে বাসর হয়, বাসরটা কি করা যায় না আজকে? তোর বউ, তুই বাসর করবি, আমার কি?
আরে ভাই, যখন পারমিশন পেয়ে গেছে অর্ণবকে তখন আর পাইকে। ইরার সাথে ভালোবাসার সাগরে তলিয়ে গেল অজানা এক গন্তব্যে, কিন্তু আফসোস করে ইলিশ মাছ পেল না। পাইলে আপনাদের জন্য নিয়ে আসতো। অর্ণব এখন মিশনে আছে, তার জন্য মাছ আনতে গিয়ে সময় নষ্ট করতে পারবে না। ধন্যবাদ।